শুভ সন্ধ্যা। বিস্তার চিটাগং আর্টস কমপ্লেক্স আয়োজিত একটু ইকো হচ্ছে নাকি? না, তেমন কিছু তো নয়। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ একটু হচ্ছে মনে হয়। হ্যাঁ, এখন ঠিক হয়ে গেছে। কারণ হ্যাঁ, ঠিক আছে, আমি আবার শুরু করছি। শুভ সন্ধ্যা। বিস্তার চিটাগং আর্টস কমপ্লেক্স আয়োজিত ভাষা বিষয়ক অনুষ্ঠান এই জীবনের যত মধুর ভুলগুলির তৃতীয় পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠানটিতে আমরা মূলত আমাদের দৈনন্দিন ভাষা ব্যবহারে যে ভুলগুলো আমরা করে থাকি তারই সূত্র ধরে ভাষার কিছু নিয়ম নীতি, ব্যাকরণ, বানানের কিছু বিধি বিধান এবং ভাষার আরেকটু বৃহত্তর কিছু বোধ, বিবেচনা, বিতর্ক, অনুষঙ্গ ইত্যাদি নিয়ে আমরা কথা বলি। যার একটাই লক্ষ্য, যেন আমরা আমাদের এই প্রিয় ভাষাটিকে আরেকটু শুদ্ধভাবে, আরেকটু সুন্দরভাবে, আরেকটু সবলভাবে ব্যবহারের এবং জনসমক্ষে উপস্থাপনার সক্ষমতা অর্জন করি। আর এই কাজে যারা আমাদেরকে সহযোগিতা করছেন, আমাদেরকে অভয় দিচ্ছেন, আমাদেরকে হাত ধরে নিয়ে যাচ্ছেন এই ভাষিক যাত্রাপথে, সেই দুই সারথি হচ্ছেন আমাদের তরুণ ভাষাতাত্ত্বিক বন্ধু কলকাতা থেকে রাজীব চক্রবর্তী এবং মেলবোর্ন থেকে এহসানুল কবির। আমি কিছুক্ষণের মধ্যেই এই পরিসরটুকু তাদের হাতে ছেড়ে দেব। তারা তাদের মতো করে অনুষ্ঠানটি সাজিয়েছেন, সেভাবে উপস্থাপনা করবেন। কিন্তু তার আগে আমি এখানে যারা যুক্ত হয়েছেন বা লাইভে যারা শুনছেন প্রত্যেকের কাছে আরো একবার একটু অনুনয় করতে চাই যে দয়া করে আপনারা আপনাদের যাবতীয় জিজ্ঞাসা, ভাষা বিষয়ে যে কোনো কৌতূহল, জিজ্ঞাসা, দ্বন্দ্ব, প্রশ্ন, কৌতূহল আমাদের সঙ্গে ভাগ করে নেবেন। সেটা আপনারা এই চ্যাটে লিখে করতে পারেন, সরাসরি জিজ্ঞাসা করতে পারেন। তাহলে আমাদের এই উপস্থাপক দুজনের খুবই সুবিধা হবে যে আলোচনাটিকে আরেকটু প্রসারিত করা, আরেকটু ফলপ্রসূ করে তোলা। কারণ আমাদের সত্যি উদ্দেশ্য নয় যে এটাকে একটা তাত্ত্বিক অনুশীলনে পর্যবসিত করা। আমরা চাইছি এটাকে মূলত একটা প্রায়োগিক ভিত্তির উপর দাঁড় করাতে, যার সুফলটুকু আমরা সবাই ঘরে তুলতে পারি আমাদের জীবনে, আমাদের ভাষা ব্যবহারে, আমাদের চলনে বলনে। তো যাই হোক, আমি আপাতত এটুকুই বলছি। উপস্থাপকের হাতে মঞ্চ ছেড়ে দেওয়ার আগে আমি প্রথমে রাজীবকেই বলবো, আমাদের আজকের মূল উপস্থাপক রাজীব যেন এখন থেকে তার উপস্থাপনা শুরু করে এবং এহসানকে যুক্ত করে নিয়ে বাকি পথটুকু আমাদের সঙ্গে থাকে। আর আপনারা যারা এখানে আছেন, প্রশ্ন করার জন্য কোনো নির্দিষ্ট সময়ের জন্য অপেক্ষা করতে পারেন, যে কোনো সময় প্রশ্ন করতে পারেন, উপস্থাপনা চলাকালীনও করতে পারেন। তখন মাথায় কোনো একটা জিজ্ঞাসা জাগলে ওই মুহূর্তে আমরা করতে পারেন। আমরা অন্তত এই অনুষ্ঠানটিতে আমরা এই ব্যাপারে কিছুটা নমনীয় রয়েছে আর কি। তো রাজীব, তোমার পালা, এবার তুমি তোমার উপস্থাপনা শুরু করো। ধন্যবাদ আলম ভাই। আজকে আমাদের এই অনুষ্ঠানের তৃতীয় পর্ব। তার সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার যে আজকে ভাষার মাসের শেষ দিন। ভাষার মাসের শুরুর আগের দিন আমরা শুরু করেছিলাম, আর শেষ দিনেও আমরা তৃতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি। কিন্তু একটা বিষয় আমাদেরকে বলতেই হবে, আমাদেরকে স্বীকার করতে হবে যে পরিমাণ, যে আশা নিয়ে আমরা শুরু করেছি, সেই আশা নিয়ে মানে ততখানি কি বলবো অংশগ্রহণ বন্ধুদের থেকে আমরা পাচ্ছি না। এটা হতেই পারে যে আমাদের এই আলোচনা যথেষ্ট আকর্ষণীয় হচ্ছে না হয়তো, কিন্তু তার জন্যই আমরা চাইছিলাম যে আপনারা যদি সেই বিষয়ে পরামর্শ দিতেন, সেটাও আমাদের পক্ষে কাজে লাগতো আর কি। আমরা আলোচনাকে সেই পথে এগিয়ে নিয়ে যেতে পারতাম। যাই হোক, হ্যাঁ, তৃতীয় অনুষ্ঠানে আমরা শুরু করব কয়েকটা ভুলের উদাহরণ দিয়ে। ভুল নিয়েই তো আমাদের কথা বলা, তো ভুলের কিছু উদাহরণ দিয়ে আমরা শুরু। প্রতিদিনের মতো এদিনও, আজকেও আমরা একটা উপস্থাপনা তৈরি করেছি, সেটা আপনাদের সঙ্গে ভাগ করে নিই আমি। নিশ্চয়ই দেখা যাচ্ছে? হ্যাঁ, আচ্ছা, আমরা বলেছি ভুল নিয়ে কথা বলবো। প্রথমে আমরা
আমাদের একটা এই ভাষার মাস উপলক্ষে আমরা তো নানা রকম উপস্থাপনা এর মধ্যে সংযুক্ত করছি, কখনো গান, কখনো আবৃত্তি ইত্যাদি। তো আজকে শুরু করবো একটা গান দিয়ে। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, আলম ভাই গত কয়েকদিন আগে আমার সঙ্গে কথা বলছিলেন, আমাদের এই অনুষ্ঠানে আমরা যে গান, আবৃত্তি ইত্যাদি শোনাই, তার কিছু কিছু জায়গায় কপিরাইটের সমস্যা থাকে। যে সমস্যার কারণে আমাদের প্রথম অনুষ্ঠানটার একটা অংশ, যেখানে আমরা গোপী গাইন বাঘা বাহিনীর কিছু অংশ দেখিয়েছিলাম, সে কারণে সেটি ভারতবর্ষে চালানো বন্ধ করা হয়েছে, মানে ভারতবর্ষ থেকে সেই এপিসোডটা দেখা যাচ্ছে না। তো কাজে আমরা চেষ্টা করছি যতখানি সম্ভব যতখানি সম্ভব আমাদের এই আচ্ছা, আমার কি এখানে একটু জিজ্ঞেস করে দিই, এই এই মেসে একটা কোনো শব্দ পাওয়া যাচ্ছে আলাদা করে? হ্যাঁ, আমি তো ধরে নিয়েছি ওটার মধ্যে ফ্যানের আওয়াজ কিনা, নাকি? না, মানে মেসেজ আসার কোনো শব্দ পাওয়া যাচ্ছে কি আলাদা করে? সেটাও একবার পাওয়া গিয়েছিল। হ্যাঁ, আচ্ছা, না সেটি বন্ধ করতে চাইছি। যাই হোক, হ্যাঁ, তো আমরা চেষ্টা করব যতখানি সম্ভব এই কপিরাইটের ইস্যুটাকে এড়িয়ে গিয়ে কাজকর্ম, আমাদের এই উপস্থাপনাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেটি আমরা চেষ্টা করব। আজকে শুরুতেই আমরা একটা গান শুনবো, বর্ণমালার গান। এই গানটি একটু অপরিচিত। গানের যিনি গায়ক, তাপস মৌলিক, তিনি একজন বাচ্চাদের জন্য লেখেন, খুবই চমৎকার লেখেন তিনি, পেশায় একজন প্রকৌশলী। তো তার সুর করা অপূর্ব কুমার কুণ্ডুর লেখা একটি গান দিয়ে আমরা আজকে শুরু করি। গানটির নাম আমার বর্ণমালা। সূর্যের গান রোদ্দুর হয়ে নামে, তারার খুশিতে লক্ষ পিদিম জ্বালা, পলাশের রঙে দিগন্ত জেগে ওঠে, আমাকে জাগায় আমার বর্ণমালা। সূর্যের গান রোদ্দুর হয়ে নামে, তারার খুশিতে লক্ষ পিদিম জ্বালা, পলাশের রঙে দিগন্ত জেগে ওঠে, আমাকে জাগায় আমার বর্ণমালা। নদী গান গায়, আমি সেই গান শুনি, বাতাসের ডাকে নাচে পাতা ডালপালা। নদী গান গায়, আমি সেই গান শুনি, বাতাসের ডাকে নাচে পাতা ডালপালা। জোছনার হাসি সবুজ মাঠের বুকে, আমি ছুঁয়ে থাকি আমার বর্ণমালা। উঠোনে যখন মাকে নালপনা, লাউ ডগাগুলি ঢেকেছে ঘরের চালা, কুমড়ো ফুলের পাশে ঘরে মৌমাছি, আমি খুঁজি শুধু আমার বর্ণমালা। গাছে গাছে জাগে আমের মুকুলগুলি, শিমুলের রঙে স্বপ্ন আবেগ ঢালা, বুকের গভীরে চির বাউলের গান, সে গান শেখায় আমার বর্ণমালা। সূর্যের গান রোদ্দুর হয়ে নামে,
তারার খুশিতে লক্ষ পিদিম জ্বালা, পলাশের রঙে দিগন্ত জেগে ওঠে, আমাকে জাগায় আমার বর্ণমালা, আমাকে জাগায় আমার বর্ণমালা। এই গান দিয়ে আমরা আজকে শুরু করলাম, কিন্তু দেখুন এই গানের যে ছবিটা আমরা এখানে দেখেছি তাতে এই মানে কি বলবো, ছবিটা আমার তৈরি করা নয়, এখানে একটা ভুল আছে। ভুল বলবো না, এটাকে মানে ঠিক জায়গায় ঠিক জিনিস ব্যবহার করা হয়নি। রচনা পরে একটি বিসর্গ দেওয়া, সেখানে হওয়া উচিত ছিল আসলে কোলন, সুর ও কণ্ঠ তারপরে হওয়া উচিত ছিল কোলন। এটি বাংলাতে এর আগের দিন আমরা দেখিয়েছি যে বহু জায়গায় এই ধরনের ভুল আমরা করে ফেলি, কোলনের জায়গায় বিসর্গ দিয়ে লিখি আর কি। যাই হোক, এই গানটি আপনাদের শোনাতে চাইলাম এই কারণে যে তাপস তার অনুমতি নিয়েই এই গান আপনাদের আমি শোনাচ্ছি আজকে। এই গানটি আমার চমৎকার লেগেছে সুরের দিক থেকে, কথার দিক থেকে। তো ভাষার মাসে আমার মনে হলো এই গানটি দিয়ে আমরা শুরু করতে পারি আজকে। এবারে দ্বিতীয় ভুলের প্রসঙ্গে আসি। সেটি হচ্ছে, গতদিন আমরা বাংলা শব্দ ভান্ডার নিয়ে কথা বলছিলাম, শেষ করেছিলাম বাংলা শব্দ ভান্ডারের প্রসঙ্গে এসে, কিন্তু সেখানে আমি একটা ভুল করেছিলাম। তৎসম, অর্ধ তৎসম এবং তদ্ভব তিন ধরনের যে শব্দ আমরা সংস্কৃত থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছি তাদের আলোচনায়। যে সমস্ত শব্দ সংস্কৃত থেকে সরাসরি বাংলায় এসেছে সেগুলোকে আমরা তৎসম শব্দ বলছি। যেগুলি তৎসম সংস্কৃত থেকে সরাসরি বাংলায় এসেছে কিন্তু আসার পথে একটু দুমড়ে মুচড়ে গেছে, সেগুলোকে আমরা বলছি অর্ধ তৎসম বা ভগ্ন তৎসম। আর যে শব্দগুলি সংস্কৃত থেকে বাংলায় এসেছে কিন্তু ঐতিহাসিক বিবর্তনের মাধ্যমে, অর্থাৎ সংস্কৃতের পরে পালি, প্রাকৃত এই সমস্ত স্তর অতিক্রম করে বাংলায় এসেছে, এই তিন ধরনের শব্দ সংস্কৃত থেকে আমরা পেয়েছি। এবারে এর সঙ্গে আমাদের ভুলভ্রান্তির সম্পর্কটা কোথায়? ঠিক আমরা বলছিলাম যে যারা বাংলাতে লিখতে চান, বাংলা ভাষাটাকে জীবনে বিভিন্ন কাজে ব্যবহার করতে চান, সৃষ্টিশীল কাজে, তাদেরকে একটু শিখে নিতে হবে কিছু কিছু জিনিস। তার সঙ্গে এর সম্পর্কটা কি এর পরের স্লাইডটা থেকে আমরা দেখব। দেখুন 1916 সালের জ্ঞানেন্দ্রমোহন দাশের বাংলা ভাষার অভিধানে ৭৫,০০০ শব্দের একটা মোটামুটি হিসেব এখানে আছে। আমরা দেখছি যে তৎসম শব্দ অর্থাৎ সংস্কৃত থেকে সরাসরি যে শব্দ এসেছে সেগুলির পরিমাণ ৪৪% বাংলা ভাষায়। এটা 1916 সালের হিসেব। 1926 সালে সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বইতে দেখিয়েছেন। আজকের এই হিসেব এর থেকে অনেকটাই হয়তো বদলেছে, হয়তো না অনেকটাই বদলেছে, কারণ দেখুন ইংরেজি, পর্তুগিজ এগুলি শব্দের সংখ্যা 1.25%, মানে 700 খানি ইংরেজি শব্দ সেই সময় ছিল, এখন তার সংখ্যা অনেক বেড়েছে নিঃসন্দেহে। কিন্তু তৎসম শব্দের পরিমাণটাও তো খুব একটা যে কমে গেছে তা নয়, অর্থাৎ তৎসম শব্দ বাংলা ভাষার একটা বিরাট অংশ জুড়ে রয়েছে। কাজেই বাংলা ভাষার ব্যবহার, তার ব্যাকরণ, তার বানান ইত্যাদি সম্পর্কিত যে কোনো ধরনের ভুল ভ্রান্তিকে যদি এড়াতে হয়, সংস্কৃত ব্যাকরণের কিছুটা সাহায্য আমাদেরকে সবসময় নিতে হবে। এই জন্যই বলেছিলাম যে সেদিন যে লিখতে গেলে, ঠিকভাবে লিখতে গেলে, নির্ভুলভাবে লিখতে গেলে সংস্কৃতের ব্যাকরণের জ্ঞান কিছুটা হলেও আমাদের দরকার, একদম তাকে এড়িয়ে কাজ করা যাবে না। কাজেই আমরা সেই দিকে কিছুটা এগোবো কখনো কখনো, যতখানি আমাদের প্রয়োজন। এই প্রসঙ্গে একটা সিনেমার কিছু অংশ আপনাদের দেখাই। এইটি বুদ্ধদেব বসুর কাহিনী, একটি জীবন। বলা হতো, মানে আমরা ছোটবেলায় শুনেছি যে নাকি হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের জীবনী অবলম্বনে এই ছবি তৈরি হয়েছিল। 1990 সালে এই ছবি রিলিজ করে রাজা মিত্রর পরিচালনায়। এইটার একটি ছোট্ট ক্লিপ দেখে আমরা পরের অংশে যাব।
হ্যাঁ গো, তুমি রাত্রি ঘুমোওনি? দেখো, আমি একটা বড় কাজে হাত দিতে যাচ্ছি। কাল রাত্রে আমি স্থির করেছি। এই দেখো, জিজ্ঞেস করতে ভুলে যাই, সেদিন সদরে ভূপেনবাবুর বাড়িতে গিয়েছিলে তাহলে? বললেন কিছু ওরা? জানি শিবানীকে অপছন্দ হবে না। না না, সে কথা নয়। আমি বাংলা ভাষা একটা অভিধান লিখব। অভিধান বুঝো তো? শব্দকোষ, ডিকশনারি, বাংলা ভাষার যাবতীয় শব্দ, অর্থ, তার ব্যবহার নিয়ে এই বই। বাংলায় এরকম বই আর নেই, জানো তো? সে কি, তুমি লিখবে সেই বই? ঠাকুর দেবতার কথা থাকবে তাতে? থাকবে, সবই থাকবে। জানো, কাল রাতে উনি সম্মতি দিয়েছেন, আমায় আশীর্বাদ করেছেন। আমার সমস্ত দ্বিধা কেটে গেল। কি, কার কথা বলছো? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আমি বুঝতে পেরেছি, অনুভব করেছি। তুমি বই লিখবে বাবা? ছবি থাকবে তাতে? ছবি? না, ছবি হয়তো থাকবে না, তবে শব্দগুলি তো এক একটা ছবি রে। এক একটা শব্দের অর্থ পাঠকের মনে এক একটা ছবি ফুটিয়ে তুলবে। বুঝলে কিছু? কবে লিখবে বাবা? আজই। ভাবছি আজই শুরু করব। দেখছিস না কেমন সুন্দর দিন আজ? এটি সেই বিখ্যাত ছায়াছবি। আমরা ভাষার সঙ্গে যারা লগ্ন হয়ে আছি তারা মাঝে মাঝে এই গল্প পড়ি, এই গল্প থেকে উৎসাহ পাই, প্রেরণা পাই। বলা হয় যে হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের ছায়া অবলম্বনে এটি তৈরি হয়েছিল, কিন্তু এ নিয়ে বিতর্ক আছে। বুদ্ধদেব বসু পরিষ্কার করে এই বিষয়ে বলেও গিয়েছেন যে সেরকম কোনো সম্ভাবনা নেই। যাই হোক, কিন্তু খালি আমাদের বর্তমান আলোচনার সঙ্গে এর কিছুটা যোগ আছে বলে আমি দেখালাম। এরপরে আসল ভুলের প্রসঙ্গে আসি। দেখুন, এই একটা বিজ্ঞাপন, ভারতবর্ষে এলআইসি বলে একটি বীমা সংস্থা আছে, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন, তাদের একটি বাংলা বিজ্ঞাপন। সেই বিজ্ঞাপনের একটা অংশ বড় করে দেখানো হয়েছে। এখানে আপনারা যারা আছেন তারা যদি আমাকে একটু বলেন যে আদৌ এখানে ভুল আছে কি, থাকলে কি ধরনের ভুল আছে, সেই তার আলোচনা দিয়ে আমরা আজকে শুরু করি। তাহলে কেউ যদি আমাকে বলেন, যারা আছেন তারা, তাদের মধ্যে কেউ যদি বলেন যে এখানে কি ধরনের ভুল আছে, আদৌ আছে কিনা। কেউ কি বলবেন? এখানে কিন্তু দেখুন, এখানে মানে ভুল ভ্রান্তির কোনো জায়গা লেখা আছে, বিলগ্নিকরণের জায়গায় বিলগ্নিকরণ। বেশ, সেটা নয়, একটা ভুল হলো। আর কি ভুল আছে? ছোটগুলো পড়া যাচ্ছে না, নিচের বড় করে যে লেখাটা সেটা পড়া যাচ্ছে না। ওটা পড়েছি, ওখানে লেখা আছে বেসরকারি করণ। হ্যাঁ হ্যাঁ, ও বিলগ্নিকরণ বেশ। সম্পূর্ণ ভিন্ন জিনিস। বিলগ্নিকরণ হলো কেবল শেয়ার বিক্রি। এখানে সরকারি একবার লেখা হচ্ছে দীর্ঘইকার দিয়ে, আরেকবার হ্রস্বইকার দিয়ে। সরকারি, হ্যাঁ ওটা একটা দেখা। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। আমি জিজ্ঞেস করছি, ধরুন সরকারি বানানটা রস্বই দীর্ঘই দুরকমই লেখা হয়। হ্যাঁ, দীর্ঘই আগে লেখা হতো, এখন রস্বইকার দিয়ে লেখা। এটা আমি বলছি সত্যি অর্থে ভুল, মানে যা ব্যাকরণগত ভাবে ভুল, এরকম কি কিছু চোখে পড়ছে কারো? সেটা আমি জিজ্ঞেস করেছি। ভুল প্রচারে বিভ্রান্ত হবেন না, এই কথাটা কি কেমন?
ভুল, হ্যাঁ, এটা এটা ধরুন বাক্য হিসেবে বা স্টেটমেন্ট হিসেবে এটাকে অন্যভাবে বলা যেতে পারত। আমি বলছি শব্দ গঠনে যে অংশটুকু আমি বড় করে দেখিয়েছি সেই জায়গাতে কোনো ভুল আছে কিনা। ও আচ্ছা, বিলগ্নি, ওখানে কি দীর্ঘইকার হলে ভালো হতো লগ্নিতে, নাকি রস্বইকারে চলে? হ্যাঁ, এই 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 এইটা এই উত্তরটাই আমি আশা করছিলাম এতক্ষণ। দেখুন, বেসরকারীকরণ, বিলগ্নিকরণ, এই দুটোতেই রস্বইকার দেওয়া রয়েছে। হ্যাঁ, এখানে ভুলটা কি হচ্ছে সেটি আমি দেখবো। মানে এইটিতে আমি আমি এই এই প্রসঙ্গে যাই। দেখুন, যত ধরনের করণ এবং ভবন থাকবে, যত ধরনের, তার সবগুলিতে আগের যে শব্দ থাকবে তার শেষে যদি অকার থাকে সেটা দীর্ঘইকার হয়ে যাবে। কি বাকি বাদ আছে এখানে মা? আচ্ছা, কারো একটা মাইক্রোফোনটা অন রয়ে গেছে, কার এটা? আচ্ছা, আমি তাহলে সবাই, আমি কি মিউট করে দেবো সবাইকে? সেটা দেখুন। হ্যাঁ, আপনি সবাইকে মিউট করে দিন, তাহলে মনে ভালো হয়। যাই হোক, তো এখানে দেখুন সমস্ত ধরনের করণ এবং ভবন এই গুলি যদি পরে থাকে তাহলে শব্দের প্রথম শব্দের শেষে যে অকারটা থাকবে সেই অকারটা দীর্ঘইকার হয়ে যায়। অন্তররাষ্ট্রীকরণ, নবীকরণ, বেসরকারীকরণ, বৈদ্যুতিনীকরণ, দেখুন এগুলি সবগুলি অন্তররাষ্ট্র, তার সঙ্গে করণ যুক্ত হয়েছে, অন্তররাষ্ট্রীকরণ। নব যুক্ত করণ, নবীকরণ। এইটা মনে রাখতে হবে যে যে সমস্ত জায়গায় এই ক্রি ধাতু নিষ্পন্ন করণ থাকবে এবং ভূ ধাতু নিষ্পন্ন ভবন থাকবে, ভবন শব্দটা আসছে সংস্কৃত ভূ ধাতু থেকে, ভূ মানে হওয়া, সেই সমস্ত জায়গায় আগের শব্দের, যাকে আমরা সংস্কৃতে বলে থাকি প্রাতিপদিক, মানে শব্দ মূল, ক্রিয়ার মূলকে যেমন ধাতু বলা হয়, শব্দের মূলকে তেমনি প্রাতিপদিক বলা হয়। এই প্রাতিপদিকের শেষ অকারটা দীর্ঘইকারে পরিণত হবে। এইটি হচ্ছে মূল নিয়ম। আর কোথায় কোথায় আছে দেখুন, যেখানে হ্রস্বউকার কিংবা দীর্ঘউকার থাকবে, হ্রস্বউকার থাকবে, সেগুলি সব দীর্ঘউকার হবে। অর্থাৎ যদি কোনো হ্রস্ব স্বর থাকে, অ ছাড়া যদি কোনো হ্রস্ব স্বর থাকে, মানে হ্রস্বই, হ্রস্ব ইত্যাদি, সেক্ষেত্রে সেগুলি দীর্ঘউকার, দীর্ঘ হয়ে যাবে। এবং লঘু বানান হয় হ্রস্বকার, কিন্তু ক্রি ধাতু অন করলে ওটা লঘুকরণ, দীর্ঘউকার হবে। অর্থাৎ এই কথাটুকু মনে রাখতে হবে, ভবন এবং করণ যদি থাকে তাহলে তার আগের যে শব্দ সেই শব্দের অকার সবসময় দীর্ঘইকার হবে, হ্রস্ব স্বর সবসময় দীর্ঘস্বর হবে। আর রিকার যদি থাকে তাহলে সেটি কি হবে? এখানে উদাহরণ দেওয়া রয়েছে, দেখুন তো এরকম কোন উদাহরণ এখানে আছে কিনা যেখানে রিকার থাকবে, তার কি পরিণতি হতে পারে? কেউ কি বলবেন ব্যাপারটা? আচ্ছা, কেউ হয়তো এই বিষয়টা নিয়ে এখনই কথা বলতে চাইছেন না। আমি আপনাদের তাহলে পরের নিয়মটাতে যাই। দেখুন, এখানে সংস্কৃতের নিয়মটা ছিল ক্রি, ভূ এবং অস্থি, অজ ধাতু, এই তিনটে। ক্রি মানে করা, ভূ মানে হওয়া, অজ ধাতু মানে হওয়া। এই তিনটে ধাতুর যদি পরে থাকে, তিনটে যদি যুক্ত হয়, তাহলে অভূত তদ্ভাবে চি প্রত্যয় হয় সংস্কৃতে। অভূত তদ্ভাব কি? যা ছিল না অথচ হয়েছে, আগে ছিল না হয়েছে। যখনই আপনি বলছেন যে লঘুকরণ, এর মানে হচ্ছে আগে লঘু ছিল না, তাকে লঘু করা হয়েছে। করণ মানেই হচ্ছে একটা প্রসেস, যে একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় আগের এক অবস্থা থেকে অন্য এক অবস্থায় আসবে। এইটি মনে রাখতে হবে।
যে ক্রি ভূ নিষ্পন্ন যদি শব্দ থাকে, অর্থাৎ করণ ভবন জাতীয় যদি শব্দ থাকে, তাহলে আগের প্রাতিপদিকের শেষ যে ধ্বনি, সেই ধ্বনিটি অ থাকলে দীর্ঘইকার হবে, রিকার থাকলে রয় দীর্ঘইকার হবে। যেমন শ্রোত্রী, তার সঙ্গে ভবন যুক্ত হয়েছে, শ্রোত্রী ভবন, রয় রফলা দীর্ঘইকার হচ্ছে। হ্যাঁ, আর অন্যান্য রস্বস্বর থাকলে সেগুলি দীর্ঘস্বর। অর্থাৎ ওই যে আগের উদাহরণে আমরা দেখেছিলাম যে বেসরকারীকরণ, বিলগ্নীকরণ, এইখানের মূল সমস্যাটা ছিল এই করণ এর আগের রস্বইকারটি। এটি সংস্কৃত নিয়ম অনুসারে এটি সবসময় দীর্ঘইকার হবে। আর তিতাস ভাই যেটি বললেন যে ভুল প্রচারে বিভ্রান্ত হবে না, এই যে ব্যবহার, বাক্যের ব্যবহার, সেইটি নিয়ে তো কথা বলাই যেতে পারে। সেটি আসলে আমার আজকের এখনকার উদ্দেশ্য ছিল না দেখানো। আমার উদ্দেশ্যটা ছিল এই বানান ভুলের প্রসঙ্গটা, যে কেন এই বানান ভুলটা হলো এবং এটাকে কেন ভুল বলবো, কোন যুক্তিতে, সেই যুক্তিটা জানানো আমার উদ্দেশ্য ছিল। এই বিষয়ে যদি কারো কিছু বলার থাকে এখনই এটা নিয়ে আলোচনা হতে পারে, যদি কারো কিছু বলার থাকে। তারপরে আমি অন্য বিষয়ে যাচ্ছি। আচ্ছা, হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন। আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। বলছি যে এখানে বৈদিকীকরণ শব্দটা কি কোনো ভুলবশত বানান এখানে কোনটা? বৈদিকীকরণ, বৈদিকীকরণ হবে না? না, বৈদ্যুতিনীকরণ। বৈদ্যুতিন মানে হচ্ছে ইলেকট্রনিক্স। হ্যাঁ বুঝেছি, কিন্তু আপনি একটু দেখেন তো এই বানানটা কি ঠিক হয়েছে? বৈদ্যুতিনীকরণ। হ্যাঁ, বৈদ্যুতিন, তার সঙ্গে করণ যুক্ত যেহেতু হচ্ছে, সেহেতু বৈদ্যুতিনের নয়ের পরে একটা অ আছে বলে আমরা ধরে নিচ্ছি, সেটাকে দীর্ঘ করে দীর্ঘইকার করছি, এই জন্য বৈদ্যুতিনীকরণ। না আমার মনে হয় লোপাকে আমরা এটা বলতে পারি দুটো শব্দ, একটা হচ্ছে বৈদ্যুতিক আর একটা হচ্ছে বৈদ্যুতিন। বৈদ্যুতিক অর্থ হচ্ছে ইলেকট্রিক, হ্যাঁ, আর বৈদ্যুতিন হচ্ছে ইলেকট্রনিক। তো সেইখানে আমি এই জিনিসটার মধ্যে আমার কনফিউশন হচ্ছিল। হ্যাঁ, এটা ইলেকট্রনিক্স বুঝিয়েছে, আর ইলেকট্রিক্যাল বোঝালে বৈদ্যুতিকীকরণও হতে পারতো আর কি। হ্যাঁ, সেটাই আমি বলছিলাম। কিন্তু সেখানেও সেই বৈদ্যুতিকই যখন করবো কয় দীর্ঘইকার দিয়ে করবো আর কি, এটি হচ্ছে নিয়ম। হ্যাঁ, কারণ এই ধরনের শব্দে বহু ক্ষেত্রে আমি দেখেছি আমাদের বিজ্ঞাপন বলুন, বিভিন্ন লেখায় এই জায়গাটা ভুল থাকে। সেই জন্য আমি এই শব্দটা নিয়ে আজকে শুরু করলাম, যে যেখানে যেখানে করণ এবং ভবন থাকবে তার অর্থ তাই বলে বিদ্যুৎ ভবনে আবার দীর্ঘইকার দিয়ে দেবেন না কেউ। হ্যাঁ, সেই ভবনটা আবার অন্য ভবন, সেইটি আলাদা একটি শব্দ। কিন্তু ভবন আর করণ মানে যেখানে একটা প্রসেস, মানে আগে ছিল না পরে হচ্ছে, এই ধরনের যদি কোনো প্রসেস বোঝায়, তাহলে সেখানে কিন্তু শেষের অকার হবে দীর্ঘইকার, রিকার হবে রয় দীর্ঘইকার, আর যে কোনো রস্বস্বর হবে দীর্ঘস্বর। এই হচ্ছে নিয়ম। বাহ, সুন্দর, ঠিক আছে, চমৎকার। হ্যাঁ, আর কেউ কিছু যদি বলতে চান আমরা এটা নিয়ে আলোচনা করে তারপরে প্রসঙ্গে যাব। না আমার মনে হয় এটা খুব সহজে সুন্দর করে বলে দিয়েছো তুমি। জাস্ট তিনটা জিনিস খেয়াল রাখতে হবে, তাই তো? এই তিনটা মনে রাখলেই চলবে। হ্যাঁ, একদম একদম এই তিনটা। আমি এই আগেই বলেছিলাম যে আমরা এই গুণ বৃদ্ধি সম্প্রসারণ এই সমস্ত ব্যাকরণের পরিভাষার মধ্যে আমরা ঢুকবো না, যত কম পারি সেই পরিভাষাগুলিকে আমরা কম ব্যবহার করি। আমরা সাধারণ ভাষায়, সেইটাই ভালো। ঠিক আছে, এগো তুমি। করণ ভবন থাকলে আগের অকার দীর্ঘইকার হবে, রি হবে রয় দীর্ঘইকার, আর রস্বস্বর দীর্ঘস্বর। এইটুকু হচ্ছে নিয়ম। এতে করে আপনি বহু সংখ্যক শব্দ ঠিক। বেশ, তো এইখানে হচ্ছে নিয়মটা, নিয়মের কথাও বলা রয়েছে আপনার। এটা পাণিনির ব্যাকরণের নিয়ম। চি যে প্রত্যয়টার কথা বললাম, চয় বফলা রস্বইকার, চি, এই প্রত্যয় যুক্ত হলে কিছুই হয় না। শব্দের শরীরে চিয়ের কোনো কি বলে চিহ্নও থাকে না, খালি সে চিহ্নটা কি রাখে, সে ওই দীর্ঘই করে দিয়ে চলে যায়। এটাই হচ্ছে তার চিহ্ন। এই চি প্রত্যয়টা বলা হয় ব্যাকরণের ভাষায় পুরোটাই ইত হয়ে যায়, মানে পুরোটাই লুপ্ত হয়ে যায়, খালি তার প্রভাবটা থেকে যায় ওইভাবে।
আচ্ছা, এখানে আরেকটি ইয়ে দিয়েছি, আমি বিজ্ঞাপন দিয়েছি। এখানে দেখুন তো, যে অংশটা বড় করে লিখিয়েছি সেইখানে কিছু ভুল আছে। বিক্রয়তব্যটা ঠিক শুদ্ধ মনে হচ্ছে না, জানি না, মানে কারণটা আমি বলতে পারবো না বিক্রিতব্য কিনা। আর ওই তফসিল সমূহ, এটা দুটো আলাদাভাবে বসেছে, সাধারণত সমূহটা আমরা একসঙ্গে বসাই আর কি। এই দুটোই আমার চোখে পড়েছে। হ্যাঁ, আর কেউ যদি কিছু বলেন। আমি ভুলের কথা বলছি। ধরুন তফসিল সমূহ আলাদা লিখেছে, একসঙ্গে লিখলে ঠিক হতো, নিশ্চয়ই ঠিক হতো, কিন্তু আলাদা লিখেছে। এটা ভুল বলবো না সেই অর্থে, এইটি এক অর্থে ভুলই বলা যেতে পারে। বন্ধ কি রস্বইকার হবে মনে হয় না? আচ্ছা, আর কেউ বলুন। আপনি আলম ভাই একা বলে যাচ্ছেন। আচ্ছা, আমি অন্যকে সাহস যোগাচ্ছি, মনে থেকে তো মানে কথা বলতে চাইছে না আর কি। প্লিজ আপনারা একটু অংশগ্রহণ করুন। হ্যাঁ হ্যাঁ, এইভাবে আমরা শিখবো, আলোচনা করবো। অন্যরা একটু বলুন প্লিজ। হ্যাঁ, বন্ধ কি বানান নিয়ে আমারও একটু কেমন দ্বিধা হচ্ছে, মানে নিশ্চিত না। বেশ বেশ, আর কেউ যদি কিছু বলেন। ভুল মানে বন্ধকি বানানটার মধ্যে ঠিক আছে, তার মধ্যে রস্বই দীর্ঘই নিয়ে একটা সমস্যা থাকতেই পারে, কিন্তু আর কিছু মানে আমি চাইছি যে একদম কারোর চোখে কি লাগছে কিছু, মানে আমি একটু বলবো। হ্যাঁ অবশ্যই লোপা, হ্যাঁ প্লিজ। আচ্ছা, বিক্রয় যোগ্য কি হতো? বিক্রয়তব্য শব্দটা তো আমার কাছে একটু মানে আমি কখনো শুনেছি বলে মনে করতে পারছি না। একদমই এই আসল ভুল, মানে সত্যি অর্থে ভুল যদি কিছু থাকে সেটি হচ্ছে এইখানেই আছে। বিক্রয়তব্য, তব্য শব্দটা যে অংশটা সেটি একটি প্রত্যয়, সংস্কৃত প্রত্যয়, ঠিক আছে? এর মানে হচ্ছে যোগ্য, করার যোগ্য, এই অর্থটা সেখানে বোঝায়। তো সেই তব্য ব্যবহার হয় কোথায়? ব্যবহার হয় সাধারণত ক্রিয়াপদে, মানে ক্রিয়া মূলের সঙ্গে, ধাতুর সঙ্গে যুক্ত হয়, ঠিক আছে? ক্রিযুক্ত তব্য করলে কর্তব্য হয়। দা মানে দেওয়া, দা যুক্ত তব্য দাতব্য, দেওয়ার উপযুক্ত। কর্তব্য মানে করার উপযুক্ত। হ্যাঁ, জ্ঞাতব্য মানে জানার উপযুক্ত, জানার যোগ্য। এই যোগ্যতা অর্থে তব্য প্রত্যয় হয়। এখানে বিক্রয়যোগ্য জিনিস তাই বলতে চেয়েছেন তারা, কিন্তু লাগিয়েছেন এমন জায়গায় একটি শব্দের সঙ্গে, মানে ক্রিয়া বিশেষ্য পদের সঙ্গে যুক্ত করে ফেলেছে। বিশেষ্য শব্দের সঙ্গে যুক্ত করা উচিত ছিল ক্রিয়া মূলের সঙ্গে। যদি বিক্রিতব্য বিকর্তব্য হতো তাহলে শব্দটা ঠিক হতো, কিন্তু তারা করে ফেলেছেন বিক্রয়তব্য, হওয়া উচিত ছিল বিক্রয়যোগ্য। অর্থাৎ তব্য প্রত্যয়, তব্য মানে হচ্ছে যোগ্যতা, ঔচিত্য, এই অর্থে তব্য প্রত্যয় হয়, কিন্তু সেটা যুক্ত করতে হবে ধাতু বা ক্রিয়ামূলের সঙ্গে। বিক্রয়তব্য হবে না। হ্যাঁ, কর্তব্য হবে, যে ক্রি ধাতুর সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছে। এই তব্য প্রত্যয়টা কখনোই বিশেষ্য সঙ্গে যুক্ত হবে না, এই মনে রাখতে হবে। তা এই যে বন্ধকির কথাটাও আমি আসি, যে বন্ধকি শব্দটা কি হওয়া উচিত ছিল? বন্ধকি শব্দে রস্বইকার হবে না দীর্ঘইকার হবে? আপনাদের কি মনে হয় বলুন তো? কি মনে হয় কেন রস্বইকার হলে কেন হবে, দীর্ঘইকার হলে কেন হবে? এটা একটু জানতে চাইছি, মানে আপনাদের ভাবনা চিন্তাটা জানতে চাইছি, কারণ এর মাধ্যমেই বোঝা যাবে যে ভাষা নিয়ে আমরা কিভাবে ভাবি। বন্ধকি শব্দটা রস্বই দীর্ঘই দুটো দিয়েই লেখা হতো, রস্বই হয় দীর্ঘইও হয়। মানে আগে আপনি দেখবেন আমাদের বাংলা একাডেমির যে ব্যবহারিক বাংলা অভিধান আছে সেটি দেখবেন
তার মধ্যে বন্ধকি দীর্ঘইকার দিয়ে লেখা হয়েছে। বর্তমান মতে বন্ধকি শব্দটাকে রস্বইকার দিয়ে বলা হচ্ছে। এইটি রস্বইকার দিয়েও লেখা যায়, দীর্ঘইকার দিয়েও লেখা যায়, তাই বর্তমানে রেকমেন্ডেড বানান হচ্ছে রস্বইকার বন্ধকি। কেন কেন সেটা? না, বন্ধকি রস্বইকার দিয়ে লেখা হয় কারণ ওই যে ই প্রত্যয়, রস্বই প্রত্যয়, এটা একটা একদমই বাংলা প্রত্যয়, এটা সংস্কৃত প্রত্যয় নয়, সেই জন্যই বলছিলাম এটা রস্বইকার হওয়াটাই বোধহয় বেশি লেখা উচিত। উচিত মানে এখন বর্তমানকালে রস্বইকার দিয়েই লেখা উচিত, এটা দীর্ঘইকার দেওয়ার কোনো কারণ নেই। আর তফসিল সমূহের ক্ষেত্রে পালন ভাই ঠিকই বলেছেন, সমূহ এই শব্দটাকে আলাদা করে আমরা ব্যবহার হয়, সামূহিক, সমূহ থেকে সামূহিক হচ্ছে, হয় না তা নয়, কিন্তু তফসিল সমূহ একসাথে লেখাই বাঞ্ছনীয়, যেহেতু এটা তফসিলের সমষ্টি বোঝাচ্ছে। সমূহ এখানে আলাদা অর্থে ব্যবহার করা হচ্ছে না, তফসিলের সঙ্গে এটি একসঙ্গে লিখলেই মনে হয় ভালো হয়। এটি হচ্ছে আমাদের বক্তব্য। ঠিক আছে, বেশ। এবার তব্য প্রত্যয়ে নিয়ে কথা বলতে বলতে আমার আরেকটি কথা মনে পড়লো। আচ্ছা দেখুন তো, আচ্ছা তব্য সম্পর্কে এইখানে দুটি কথা এখানে লিখে দিয়েছি, সেইটি মনে রাখলে আপনাদের সুবিধে হবে বা আমাদের সকলেরই সুবিধে হবে, যে কৃত প্রত্যয় তব্য ক্রিয়ামূল বা ধাতুর সঙ্গে যুক্ত। ইতিমধ্যে আমরা বলেছি কথাটা, আর তার অর্থ হচ্ছে ঔচিত্য বা আবশ্যকতা, এই হচ্ছে অর্থ। দাতব্য, বচতব্য, বক্তব্য, বাংলা ধাতুর সঙ্গেও তব্য, সংস্কৃত তব্য প্রত্যয় কিন্তু বাংলা ধাতুর সঙ্গে ব্যবহৃত হয়, কহতব্য সেরকমটাও ব্যবহৃত হয়। এরপরে আপনাদের আরেকটা প্রশ্ন করব। দেখুন, অনুষ্ঠিতব্য এবং অনুষ্ঠাতব্য, এইখানে এসে আমার একটু দ্বন্দ্ব তৈরি হলো যে কোন শব্দটা হবে, অনুষ্ঠিতব্য নাকি অনুষ্ঠাতব্য? কি মনে হয় বলুন তো? আবার অনুষ্ঠিত বলে একটি শব্দ আছে আমাদের, আমরা কোনটা বেছে নেব? অনুষ্ঠিতব্য। বেশ, বাকি কেউ কিছু বলুন। না, অনুষ্ঠিতব্য তো আমরা সবাই ব্যবহার করেই থাকি, কিন্তু ব্যাকরণ মানলে তো আমার মনে হয় যেন, আমি কোথাও পড়েছি, কেউ যেন আমাকে বলেছিল যে অনুষ্ঠাতব্যই হওয়া উচিত, যেমন দান থেকে দাতব্য, এরকম অনুষ্ঠান থেকে অনুষ্ঠাতব্য, এরকম একটা কথা সে বলেছিল আর কি। তুমি তোমার ব্যাখ্যাটা শুনি আর কি। আর অনুষ্ঠিত তো একটা আলাদা শব্দই, এটার সঙ্গে তো তব্য বা যোগ্যর ইয়ে নেই। এরকম তারও একটা শব্দ আছে, অনুষ্ঠােও আছে একটা শব্দ, সেটাও হয়তো বা এখানে আসবে। হ্যাঁ, বাকিরা কেউ কি এই বিষয়ে কিছু বলবেন? আমাদের জুমে কিন্তু আজকে অনেকেই যুক্ত হয়েছেন, 15 জন আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, তারা যদি একটু অংশগ্রহণ করতেন ভালো লাগতো। আমি তো আমার চেনা জানা অনেকেই দেখতে পাচ্ছি, মাহফুজা শিলু আছেন, তারপর উর্মি লোহানি আছেন, সুস্নাত তো রয়েছে, সন্দীপন রয়েছে, রফিকুমনি, আপনারা সবাই যদি একটু অংশগ্রহণ করতেন ভালো হতো। আমারও অনুষ্ঠিতব্যই মনে হয়। অনুষ্ঠিতব্য। বেশ, আর কারো কিছু মনে হয়? দেখুন, অনুষ্ঠিতব্যই আমরা প্রায় ব্যবহার করি, কিন্তু কেন অনুষ্ঠিতব্য কেন হবে সেই প্রশ্নটা আমরা কখনো করিনি। তার কারণ হচ্ছে, আমরা ধরে নিয়েছি অনুষ্ঠিত বলে একটি শব্দ আছে বলে অনুষ্ঠিতব্য একটি শব্দ থাকা সম্ভব, কিন্তু দুটো শব্দের গঠন সম্পূর্ণ আলাদা। অনুষ্ঠাতব্য শব্দটা কিভাবে তৈরি হয়? অনুপূর্বক স্থা ধাতু, তার সঙ্গে ত প্রত্যয়, কয়তয়। হ্যাঁ, এটাকে নিষ্ঠা প্রত্যয় বলা হয় সংস্কৃতে, অতীতকাল অর্থে, অতীতকালে ব্যবহৃত, যা হয়ে গেছে এমন অর্থে। অর্থাৎ অনুপূর্বক স্থা ধাতু ত প্রত্যয় করলে অনুষ্ঠিত হয়। এই ত প্রত্যয় যুক্ত করলে অনেক ধাতুতে একটা ই এসে যুক্ত হয়, এই অনুষ্ঠিতর ইটা ওই কারণে এসেছে, এটাকে ইট বলে সংস্কৃত ব্যাকরণে। ঠিক আছে, এই জন্য অনুষ্ঠিততে ইকারটা যুক্ত হয়েছে, কিন্তু অনুষ্ঠাতব্য যখন হচ্ছে স্থাযুক্ত তব্য প্রত্যয়, অনুষ্ঠাতব্য, এখানে কোথাও ইকারের জায়গা নেই, যে কারণে অনুষ্ঠিতব্য শব্দটা হয় না, ব্যাকরণগতভাবে ভুল।
তোমাকে এটা হবে আরেকটু সহজভাবে বলতে হবে রাজীব, আমরা ঠিক ধরতে পারছি না, আরেকটু সহজ করে আমি বলতে চাইছি এই অনুষ্ঠান শব্দটা আমরা কিভাবে তৈরি করি। হ্যাঁ, তুমি এটা লেখার সুযোগ আছে এখানে, চট করে কি লেখা যেতে পারে? নিশ্চয়ই। হ্যাঁ, আমি লিখে দেখাচ্ছি। হ্যাঁ, আমরা কি করেছি, অনু, তার সঙ্গে স্থা ধাতু, তার সঙ্গে অন প্রত্যয় যদি যুক্ত হয় সেটা আমরা করলাম অনুষ্ঠান। গুড, ঠিক আছে। এবারে একই রকম ভাবে অনু, এই অনুর পরে যে হাইফেন দিচ্ছি এটা মানে হচ্ছে এটা কিন্তু উপসর্গ। অনু হচ্ছে একটা উপসর্গ। বাংলায় সংস্কৃত থেকে 20টা উপসর্গ এসেছে। প্র, পরা, অপসম, নি, অব, অনু, নি, দুর্বি, অদি, উৎসু, পরিপতি, উপপি, আ, অবি, অতি, এইরকম 20খানা উপসর্গ বাংলায় আমরা সংস্কৃত থেকে পেয়েছি। তো এই উপসর্গগুলি কোথায় যোগ হয়? উপসর্গগুলি প্রধানত ধাতু মূল, তাকে আমরা ক্রিয়ামূল, যাকে আমরা ধাতু বলি, ধাতুর আগে অনুসর্গ বলি। তাহলে এখানে অনু হচ্ছে সে ধরনের একটি অনুসর্গ। তারপরে আমরা স্থা ধাতু যোগ করলাম, অনুষ্ঠা হলো, তার সঙ্গে এই ত বলে একটা প্রত্যয় আছে সংস্কৃত, এটাকে বলা হয় অতীতকাল, মানে যে কাজ হয়ে গেছে এই অর্থ। এই ত যখন যুক্ত হয় তখন কোন ধাতু, অর্থাৎ এখানে যেমন স্থা ধাতু, তার সঙ্গে একটা ই যুক্ত হয়, এসে একটা ই এসে যুক্ত হয় এখানে, ই যুক্ত হয়, যে কারণে সে তখন তার রূপটা হয় অনুষ্ঠিত। এই ইটা কখনোই অনুষ্ঠাতব্য যেখানে হবে, এইখানে এই ইটা থাকবে না, যেই কারণে অনুষ্ঠিতব্য শব্দটি হবে না কোনো অনুষ্ঠাতব্য। হ্যাঁ, আমরা আমাদের ভুলটা কোথায় হয়? আমরা ওই অনুষ্ঠিত শব্দটা দেখে আমরা ওই ভুলটা করি, সঙ্গে তব্য যোগ করে দেই, সঙ্গে এছাড়া অনুষ্ঠেয় বলেও একটা শব্দ হয়, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু অনুষ্ঠান এটা। হ্যাঁ, আলম ভাই কিছু বলছেন? না, মানে এখন আমাদের অবস্থানটা কি হবে এটা তো ঠিক, কারণ এটা আমার মনে আজকে অনেকেরই মধ্যে পিলে চমকে যাচ্ছে এটা শুনে, যারা হয়তো আমরা শুনিনি অনুষ্ঠাতব্য শব্দটা। আমি মনে করি খুব কম মানুষ আজকে হয়তো জীবনে প্রথমবার মধ্যে শুনলো। প্রথম অনুষ্ঠিতব্য চলে এসছে হরদম, সব জায়গায় ব্যবহৃত হচ্ছে। এখন আমাদের করণীয় কি? আমরা কি জেনে শুনে কি ভুলটাই ব্যবহার করতে পারবো, নাকি শুদ্ধটা ব্যবহার করলে কি আমাদেরকে ভুল বলে আবার ধরা হবে কিনা, যেহেতু ভুল করছে, মানে এই বিপদে পড়বো কিনা আবার আমরা? তুমি বলো। এখানে আমার যুক্তি হলো আমরা অনুষ্ঠাতব্যই ব্যবহার করব। হ্যাঁ, ভুল ব্যবহৃত হয়ে আসছে, অনেক শব্দই এরকম ভুল ব্যবহার করি, কিন্তু ভুল যখন আমরা জানলাম যে এটা ভুল, তখন ঠিকটাই ব্যবহার করা উচিত। একদম। এবার এখানে কতগুলি প্রশ্ন আসে, মানে এই প্রশ্নের মধ্যে আমরা এই পরবর্তী আলোচনাতেই আমরা ঢুকবো, এর সূত্র ধরেই ঢুকবো। আমরা এই ভাষার মাসে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমরা কি বলেছি, যে আমাদের প্রত্যেকের মাতৃভাষার অধিকার দিতে হবে, আমাদের প্রত্যেকের মাতৃভাষার অধিকার সমান। এটা ঠিক কথাই। ধরুন আপনি চট্টগ্রামে বসে চট্টগ্রামী ভাষায় কথা বলবেন, সেটি আপনার অধিকার। রাজশাহী বসে কেউ রাজশাহীর আঞ্চলিক ভাষায় কথা বলবে, সেটা তার অধিকার। এইভাবে প্রত্যেকে যদি তার অধিকারটা নিয়ে সচেতন থাকেন এবং সেই অধিকারই প্রয়োগ করেন, তাহলে আমরা কোথায় পৌঁছবো? তাহলে একটা সময় আসবে যখন চট্টগ্রাম থেকে বহু দূরে পুরুলিয়ায় বসে একটা মানুষ বাংলায় কথা বলবে, সেও তার মাতৃভাষায় ব্যবহার করবে। সে কখনোই বলবে না যাকে আমরা মান বাংলা বা মান্য বাংলা বলি, তাতে সে যাবে না। মান্য বাংলা মানেই হচ্ছে সেখানে কিছু নিয়মের বেড়াজাল তৈরি হবে, যে নিয়ম আপনার মাতৃভাষা বলে যে আঞ্চলিক ভাষাটাকে আপনি মনে করেন, সেই ভাষা থেকে মান বাংলার ভাষাটা একটু আলাদা হয়ে যায়।
এবার এই নিয়মের বেড়াজাল আমাদের ইচ্ছে না থাকলেও মানতে হয় কিছু। এই স্ট্যান্ডার্ডাইজেশন, এই যে প্রমাণীকরণ বা প্রমিতকরণ বা মান্যীকরণ, এই ব্যাপারটা, এই করণ বললাম বলে মান্যী বললাম আর কি। হ্যাঁ, না না, আমি সেটা বলছি না যে অনুষ্ঠিতব্য শব্দটা এতদিন ধরে কেন ব্যবহৃত হচ্ছিল, এবং শুধু আমার তোমার মতো না, বড় বড় লেখক, শিল্পী, সাহিত্যিক, ভাষাতাত্ত্বিক সবাই ব্যবহার করেছিলেন, তাই না? কম বেশি আমি যতদূর জানি আর কি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ব্যবহার করে। তার কারণ হচ্ছে হ্যাঁ, এটা হচ্ছে ওই অনুষ্ঠিত শব্দের এটাকে আমরা বলি অ্যানালজিক্যাল ক্রিয়েশন আর কি, সাদৃশ্যমূলক একটা স্থাপনা তৈরি হয়েছে যে অনুষ্ঠিতর আদলে অনুষ্ঠিতব্য। হ্যাঁ, এইভাবেই তৈরি হয়েছে শব্দটা। তাহলে তোমার পরামর্শ আমরা এখন থেকে অনুষ্ঠাতব্যই লিখি আর কি, যদি লিখতেই হয়। অবশ্যই লিখতেই হলে অনুষ্ঠাতব্য লিখবো, না তো অনুষ্ঠেয় লিখবো। হ্যাঁ হ্যাঁ, যদি অনুষ্ঠাতব্য এতই অপছন্দ হয় আমাদের, কিন্তু লিখতে হলে অনুষ্ঠিতব্য নয়, এটি ব্যাকরণগত ভাবে ভুল। এই জায়গাতেই আমি পৌঁছতে চাইছি। ঠিক আছে। আচ্ছা, এইবারে আমরা 3 রকমের ভুল নিয়ে কথা বললাম। এর বাইরে আমি চাইবো যে আপনাদের যদি আরো কিছু ভুলের প্রসঙ্গ নিয়ে কথা বলার কথা মনে হয়, আপনারা সেই প্রসঙ্গ উত্থাপন করুন, নয়তো আমরা অন্য একটা আলোচনায় ঢুকবো। আমি খুব, হ্যাঁ, কেউ কিছু বলতে চাইছেন? হ্যাঁ, আমি একটু বলি যে যেমন আমরা পঞ্চবার্ষিক শব্দটা সবসময় আমরা অভ্যস্ত, কিন্তু আসল শব্দটা বোধহয় পাঞ্চবর্ষিক। রাজীব দা কি বলেন? পাঞ্চবর্ষিক কেন হবে বলে আপনার মনে হয়? আমি তো আপনাকে ব্যাখ্যা করে বুঝিয়ে বলতে পারবো না, কিন্তু আমি এটা শুনেছি এবং খুব একজন ভাষায় যার বেশ দখল আছে জানেন, এরকম একজন আমাকে বলেছিলেন যে পঞ্চবার্ষিকটা আমরা বলে থাকি, কিন্তু পাঞ্চবার্ষিক শব্দটা আসলে ঠিক। যেমন আমরা আজকাল কথায় কথায় বলি ফলে, কিন্তু ফলে বোধহয় মানে কোন ধর্মীয় জিনিস শ্রবণে যে পুণ্য হয় সেটা বোধহয় ফল সেটা মিন করে। আচ্ছা, বেশ বেশ। আপনি মনে হয় ফলশ্রুতি কথাটার দিকে ইঙ্গিত করছেন। ফলশ্রুতি যে শব্দটা, ফলশ্রুতি, রাইট, ফলশ্রুতি বলতে চেয়েছিলাম আমি, ভুলবশত ফলে বলেছি, ফলশ্রুতি। এই ধরনের যে আমরা শব্দগুলো ব্যবহার করে আসছি, মানে আমরা যারা, আমি আমার কথা বলছি যে আমি যে একদমই জানি না, কিন্তু যারা জানেন বলে আমরা জানি, যে যারা এসব বিষয়ে যথেষ্ট, যে আলম যেটা বললো যে আমাদের সাহিত্যে বা যারা পণ্ডিত মানুষ তাদের বক্তব্যে বহু জায়গায় কিন্তু আমরা এই শব্দগুলো শুনে এসেছি, কিন্তু কথা হচ্ছে যে উনাদের তো এই ভুল জিনিসটাকেই বলার বা লেখার কথা না, সেইখানে আমাদের কিন্তু একটা কনফিউশন তৈরি হওয়ারই কথা। এই ব্যাপারে আপনার বক্তব্যটা আমি শুনতে চাচ্ছি। এই প্রসঙ্গে মনে হয় আমরা আগের দিনে একটি কথা বলেছিলাম, যে কথা বলার পরে সুস্নাত, আমাদের বন্ধু সুস্নাত সামান্য প্রতিবাদ করেছিল। আমি বলেছিলাম যে বাংলা ভাষা আমরা যারা লিখতে চাই, জানতে চাই, তাদেরকে একটু ব্যাকরণ, নিয়ম, এগুলো আমাদের শিখতে হবে। যেমন ভাবে পদার্থবিদ্যার অধিগত করতে গেলে পদার্থবিদ্যার কিছু নিয়ম আমাদের শিখে নিতে হয়। তো সুস্নাত তখন আমাকে বলেছিলেন যে না, পদার্থবিদ্যার মতো ব্যাকরণ শিখে আমরা বাংলা সবাই শিখবে, সেটা হতে পারে না। কিন্তু যারা বাংলা লিখবেন, যারা বাংলায় সৃষ্টিশীল সাহিত্য রচনা করবেন, তাদেরকে যে একটু শিখতে হবে বটেই, এবং না শেখার কারণেই এই ধরনের অনেক ভুল ভাষার মধ্যে ঢুকে পড়ে অনেক সময়, যে ভুলগুলো ব্যাকরণগতভাবে ভুল কিন্তু চলে এসেছে। অনুষ্ঠিত যেমন অনুষ্ঠিতব্য যেমন একটা, তার মধ্যে আপনি যেটা বললেন পঞ্চবার্ষিকী, দেখুন এখানে দুরকম যুক্তি হতে পারে। একটা হচ্ছে যদি পঞ্চবর্ষ এই শব্দটাকে একটা শব্দ ধরে নিয়ে আমি একটা স্নিক প্রত্যয় যুক্ত করি, তাহলে পাঞ্চবর্ষিকী বা পাঞ্চবার্ষিকী হতে পারে। কিন্তু
কিন্তু বার্ষিক বলেই তো একটা শব্দ আছে, বার্ষিকী বলে, বর্ষ থেকে স্নিক করে বার্ষিক, তার সঙ্গে ই প্রত্যয় করলে বার্ষিকী। এই বার্ষিকীর সঙ্গে যদি পঞ্চ শব্দটা যোগ করি তাহলেই পঞ্চবার্ষিকী শব্দটা পাওয়া যেতে পারে। এখানে আলাদা করে পুরো পঞ্চবর্ষ শব্দটার সঙ্গে স্নিক প্রত্যয় যোগ করার কোনো মানে নেই। সেই জন্য পঞ্চবার্ষিক বা পঞ্চবার্ষিকী শব্দটা সিদ্ধ শব্দ, ব্যাকরণগতভাবে ঠিক শব্দ, এখানে কোনো ভুল নেই। এটি আমার বক্তব্য। আর ফলশ্রুতির কথা যেটা বললেন সেটা ঠিকই, যে ফল শ্রবণ, কোনো কিছু ফল শ্রবণের মাধ্যমে যে পুণ্য লাভ, তাকে বলা হয় ফলশ্রুতি। আমরা ফলশ্রুতি শব্দটা সমস্ত জায়গায় ব্যবহার করি, বিভিন্ন ফল অর্থে ফলশ্রুতি ব্যবহার করি, কিন্তু ফলশ্রুতি মানে হচ্ছে ফল শ্রবণের ফলে যে পুণ্য লাভ, তাকে বলা হয় ফলশ্রুতি। আর এহসান এ ব্যাপারে আর কিছু বলবে কিনা বলতে পারো। এহসান আজকে কথাই বলেনি মোটে। না না না, আপনি তো বললেনই, ওই ফলশ্রুতির ব্যাপারটা তো পরিষ্কার হলো আশা করি। আর এই স্নিক প্রত্যয় যোগ করলে কোথায় যোগ করব এই বিষয়ে তো আমরা গত পর্বেও বলেছিলাম, তো এটা চলে এসছে, আমার নতুন করে কিছু যোগ করার নেই। বেশ বেশ বেশ। আচ্ছা, আর কিছু যদি কারো বক্তব্য থাকে সেটা আমরা শুনি। আচ্ছা, না, আমি অনুষ্ঠিতব্য আর অনুষ্ঠিতব্য প্রসঙ্গে বলি, ওই যে আর্শ প্রয়োগ যে কথাটা, হ্যাঁ, ঋষিরা যে ভুল করে থাকেন, সেটাকে আর্শ প্রয়োগ বলে ধরে নিয়ে সেটাকে জেনে শুনেই ব্যবহার করা হয়, ভুল জেনেও ব্যবহার করা হয়। এটার কি নীতিমালা, কোন জায়গায় এটা আমরা করতে পারি যে ভুল জেনেও করতে পারি? যেমন এখানে অনুষ্ঠিতব্য আমরা জানি এটা ভুল, কিন্তু তারপরে আমরা ব্যবহার করতে পারি আর্শ প্রয়োগের দোহাই দিয়ে। আর্শ প্রয়োগ ঠিক কে প্রয়োগ করলে তাকে আর্শ প্রয়োগ বলবেন, সেইটা আমাদের মনে হয় একটু ঠিক করা দরকার। এখন প্রয়োগটা যদি রবীন্দ্রনাথ করেন, আর্শ প্রয়োগ বলতেই হবে, কিন্তু আমি যদি করি তাহলে কি আপনি মানবেন? সেটা আমাকে বলুন। আমার মনে হয় ভুল যা তা ভুল বলে স্বীকার করে নিতে হবে আমাদেরকে। এরপরে এখন যদি এই ভুল কথার ইতিমধ্যে শব্দটা যেমন ভাবে বাংলায় চালু হয়ে গেছে, তাকে তো আমরা মেনে নিয়েছি, এখন মেনে নিতে বাধ্য হয়েছি, কারণ ইতিমধ্যে সকলেই ব্যবহার করছেন। তেমনি ভুল ঠিকের প্রসঙ্গ যদি ওঠে তাহলে অনুষ্ঠাতব্যটা ঠিক, অনুষ্ঠিতব্যটা ভুল। এবারে এমন যদি হয় যে সকলেই অনুষ্ঠিতব্যই ব্যবহার করছেন, তখন আমার আপনার মতামতে কিছু আসে যায় না। ভাষা আসলে ব্যবহারকারীর উপরেই ভাষার দায়িত্ব নির্ভর করে। আমরা ব্যাকরণের লোকেরা খালি কি করি, যা বলে তা আমরা জাস্টিফাই করার চেষ্টা করি, যে হ্যাঁ এইটা এই কারণে ঠিক বা এই কারণে ভুল। না, কিন্তু যদি একজন প্রুফ রিডার কিংবা একজন সম্পাদক যদি অনুষ্ঠিতব্য কেটে বইয়ে অনুষ্ঠাতব্য করে দেয় পাণ্ডুলিপিতে, সেই ক্ষেত্রে লেখক এটা চ্যালেঞ্জ করতে পারেন কিনা, আর কি তার কোনো অধিকার আছে কিনা আর কি। এখনো অবধি পারেন না, এখনো অবধি পারেন না। এই আপনি যদি বানান অভিধান দেখেন, সেখানে অনুষ্ঠাতব্য পরিষ্কার বলা আছে, অনুষ্ঠিতব্য এখনো অবধি পারেন না। বেশ, আর কিছু, আর কোন বক্তব্য কারোর থাকলে সেগুলি আমরা শুনতে পারি। আচ্ছা, সুস্না তো হাত তুলেছে, আমি ওর হাত তোলার অপেক্ষাতেই ছিলাম। সুস্না তো বলো। আমিও তো সুস্নাতকে আসলে সুস্নাতর নাম করে তাকে একটু খোঁচালাম, যাতে তার উপস্থিতিটা বোঝা যায়। না না, বিষয় না, আমি একদম আলম ভাইয়ের ওই জায়গাটাই বলতে চাইছিলাম একটা, সেটা হচ্ছে যে আর্শ প্রয়োগের বিষয়টা, এইটা একটুখানি রাজীব দা বা এসএম ভাইয়ের কি বক্তব্য, এই জায়গাটা সত্যি একটু ভাবার দরকার আমার মনে হয় আছে। কারণ অনেক শব্দই আমরা ভুল শব্দ মানে বিপুল ভাবে ব্যবহার করতে থাকি, ইতোমধ্যে শব্দটা যেরকম রয়েছে। আমি আরেকটা বলছি, যেটা খুবই কমন একটি শব্দ, শীতাতপ। শীততাপ লেখে সবাই না, সেটার ক্ষেত্রে যে শীততাপ ব্যবহার করা হয়, তো সেইটা যেমন আমাদের পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির বানান অভিধানেও এখন শীততাপ শব্দটা আছে। হ্যাঁ, তো এই জায়গাটা যদি একটু রাজীব দা একটু আলোকপাত করেন। যেমন প্রাতঃ ভ্রমণ, আমরা সবাই তো প্রাতঃ ভ্রমণ লিখে আসছি, কিন্তু আসলে তো প্রাতর ভ্রমণ লিখতে হয়, যদি শুদ্ধভাবে লিখতে হয়। এই জায়গাটাতে একটু আমাদের একটা, আমার মনে নীতিগত সহায়তা আর প্রয়োজন পড়েছে তোমার কাছ থেকে। হ্যাঁ, কোন শব্দের কথা বললে সুস্নাত? শীততাপ। ও, শীততাপ, বেশ।
না এই প্রসঙ্গে তুমি কি জানতে চাইছো, মানে না আমি বলছি এই যে প্রশ্নটা কি? শব্দটাকে ব্যবহার করা, আমরা তো শীতাতপ, হ্যাঁ শীতাতপই হওয়া উচিত, হ্যাঁ। কিন্তু আমি বলছি যে শীততাপ কথাটাকে ব্যবহার করা হচ্ছে এবং সেটাকে অভিধানেও জায়গা দেওয়া হচ্ছে এখন। হ্যাঁ শীত, হ্যাঁ এখন দেখো শীততাপ শব্দটা একদিক থেকে তো খুব ভুলও নয়, শীত এবং তাপ। হ্যাঁ এক্স্যাক্টলি, সেটা ঠিক। সেই অর্থ তো তার আছে, সেই অর্থ তো করা যায়, মানে শীত আর তাপকে একসঙ্গে যোগ করলে শীততাপ হতেই পারে, আর শীত আর আতপ একসঙ্গে যোগ করলে শীতাতপ হতে পারে। দুটোর মধ্যে কোনোটাই কিন্তু ভুল নয়। গঠনগতভাবে তুমি যে শীততাপ শব্দটার কথা বলতে, সেটি গঠনগতভাবে সম্ভাবনাময়, সেটা সম্ভব, কিন্তু ব্যাকরণগতভাবেও সেটা ভুল নয়। আমি খালি শীত এবং তাপ দুটোকে একটা ইংরেজিতে যাকে বলে নমিনাল কম্পাউন্ড, এরকম একটা নমিনাল কম্পাউন্ড, হ্যাঁ ভুল তো নয়, কিন্তু অনুষ্ঠাতব্য আর অনুষ্ঠিতব্য ব্যাকরণের গঠনগতভাবে ভুল। আমি সেই জায়গাটায় পৌঁছাতে চাইছি। শীততাপ আর শীতাতপ দুটোর মধ্যে ভুলের জায়গা নেই, দুটোর মধ্যে খালি দুটো আলাদা শব্দকে তুমি একসঙ্গে জুড়ছো। না কিন্তু আমি বলছি যে এই শব্দটার মানে ঐতিহাসিক ভাবে যদি দেখা যায় যে এই শব্দটা মানে তৈরি হলো কিভাবে, শীততাপ শব্দটা তৈরি হলো কিভাবে? লোকে কি শীত এবং তাপ একসঙ্গে বলতে গিয়ে শীততাপ কথাটা ব্যবহার করলো, না শীতাতপের ভুল ব্যবহার করে শীততাপ তৈরি হলো? না, শীতাতপ শব্দটার সঙ্গে সাধারণ মানুষ পরিচিত নয়। আমি বহু মানুষের সঙ্গে কথা বলে দেখেছি, আতপ শব্দটার সঙ্গে পরিচিত নয়। আতপ মানে যে উষ্ণতা ইত্যাদি, সেটা অনেক মানুষ জানেন না। তারা আমি বুঝতে পারছি, কিন্তু ধরুন আমরা অধিকাংশ ক্ষেত্রে খুব চালু জায়গায় এয়ার কন্ডিশনের বাংলা লিখতে গিয়ে আমরা শীততাপ লিখি। সেটা কি শীততাপ শব্দটা জেনে লিখি, না শীতাতপটা ভুল জেনে লিখি? আমার মনে রাজীব সুস্নাতের একটা যুক্তি আছে এখানে। আসলে কিন্তু আমরা যেহেতু তপ ব্যাপারটা আমাদের কাছে অপরিচিত, হ্যাঁ তাপটা পরিচিত, আমরা মনেই করি যে আসলে ওটা ভুল, হ্যাঁ, এবং এটা ওই ভুলের চিন্তা থেকে কিন্তু শীততাপটাকে আমরা লেখা শুরু হয়েছে বলে আমি মনে করি, অন্য কোনো চিন্তা। আমিও তাই বলছি, এটা তো এমন নয় যে শীতাতপ না জেনে লিখছে তা নয়, মানে না জেনে তো বটে, কিন্তু কেন শীততাপ লিখছে, কারণ শীত এবং তাপ এই দুটোর ধারণা তার মাথায় আছে, হ্যাঁ, কিন্তু শীত আর তপের ধারণা তার মধ্যে নেই আর কি, হ্যাঁ, সেই জন্য লিখছে। তাপের ধারণা আছে, হ্যাঁ, সেই তপের ধারণা নেই, তাপের ধারণা, এই জন্য শীততাপ, এই জন্য শীততাপ লিখছে আর কি। হ্যাঁ, তো সেটি কারণ মানে সুস্নাত আর কিছু বলবে কিনা? না ঠিক আছে, ঠিক আছে। বেশ, আর কোনো আলোচনা যদি থাকে তো সেটা আমরা সেরে ফেলতে পারি। আর কারো যদি কিছু প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে? আচ্ছা, একটা সিম্পল জিনিস, বোকার মতো একটা জিনিস জিজ্ঞেস করি তোমাকে। যেহেতু আমরা এখানে যে মাধ্যমে এই কাজটা করছি, ব্যবহার করছি, মাধ্যমটা নিয়ে একটা বিভ্রান্তি রয়েছে, অন্তর্জাল নাকি আন্তর্জাল। আমি এক জায়গায় একটা পোস্ট দিয়েছিলাম ফেসবুকে, ওখানে আমার 2-3টা বানান ভুল ছিল, একজন প্রত্যেকটা শুদ্ধি দিয়েছে এবং তার প্রত্যেকটাই কারেক্ট ছিল আর কি। সে ওই আমি অন্তর্জাল লিখেছিলাম, সে শুদ্ধি আন্তর্জাল লিখেছে, ফলে তার উপর আমার আস্থা আছে, তার জ্ঞান বুদ্ধি বিবেচনা, ফলে আমার মনে হচ্ছে তার নিশ্চয়ই কোনটা যুক্তি আছে। কোন যুক্তিতে অন্তর্জাল, কোন যুক্তিতে আন্তর্জাল, বা কোনটা আমরা লিখবো, কোনটা লেখা বাঞ্ছনীয়, একটু যদি পরিষ্কার করে বলতে। একটা ছোট্ট প্রশ্ন করি, ইন্টারন্যাশনালের বাংলা কি হয়? আন্তর্জাতিক। ইন্ট্রান্যাশনাল? জানি না সেটা আমরা। আন্তর্জাতিক, এটা ভেতরের। ইন্ট্রা মানে হচ্ছে ভেতর, ইন্টার মানে হচ্ছে বাইরের দিক। তাহলে ইন্টারন্যাশনাল যদি আন্তর্জাতিক হয়, ইন্টারনেটও আন্তর্জাল হওয়াই উচিত, তাই তো? কখনোই অন্তর্জাল নয়। আপনি দেখেন মানে নিয়মিতভাবে অন্তর্জাল লেখেন, আমি দেখেছি, আমি বলবো বলেও ভুলে যাই, এটা আন্তর্জাল হয় না। আমি আন্তর্জালই লিখতাম, অন্যেরা অন্তর্জাল লিখে দেখে আমি অন্তর্জাল লেখা শুরু করেছি। আমি তো আন্তর্জালই লিখতাম, হ্যাঁ, অধিকাংশ অন্তর্জাল হওয়া উচিত। আচ্ছা, আমি জানি। আর একটু সুন্দর করে ব্যাখ্যা করে দাও, আমার অন্য যারা সবাই আছে তাদের বিভ্রান্তিটা দূর হয়ে যায়। অন্তর মানে হচ্ছে ভেতর, ঠিক আছে? ইন্ট্রা শব্দটা, ইন্ট্রা স্কুল যদি বলি, একটা স্কুলের ভেতরের যে খেলা বিভিন্ন ক্লাসের মধ্যে, যাকে আমরা কি বলি, অন্তর্বিদ্যালয়
প্রতিযোগিতা। বাংলায় বলি কিন্তু এই শব্দটা ইন্ট্রা, ভেতরে, মানে একটা জিনিসের মধ্যে যদি একাধিক জিনিসের মধ্যে ইয়ে হয়, ক্রিয়া হয়, সেটাকে আমরা তখন বলি অন্তর। আর যখন একটা সংস্থার সঙ্গে তার বাইরের আরেকটা সংস্থার কোনো কাজ হচ্ছে, তখন তাকে বলি আন্তর। যেমন এক দেশের সঙ্গে আরেক দেশের যে সম্পর্ক, তাকে বলি আন্তর্দেশীয়, হ্যাঁ, আন্তর্জাতিক, হ্যাঁ, দুটি জাতির মধ্যে যে যোগাযোগ, সেটাকে বলি আন্তর্জাতিক। ইন্টারনেট শব্দটার মধ্যে নেটের বাংলা জাল করি, ইন্টারের বাংলা আন্তর করি। কখনো 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 ইন্ট্রানেট শব্দটাও ব্যবহৃত হয় কখনো কখনো, সেই ক্ষেত্রে বোধহয় আমরা অন্তর্জাল ব্যবহার করতে পারি, যদি ইন্ট্রানেট হিসেবে আমরা যদি ইংরেজিটাকে ব্যবহার করতে চাই হয়তো। একদমই তাই, একদমই তাই। অনেক ধন্যবাদ। এখন থেকে আমি আবার আন্তর্জালে ফিরে যাব আর কি। বেশ, আর কিছু আলোচনা বা কারো কোনো বক্তব্য আছে? আমার একটা প্রশ্ন আছে, অপ্রাসঙ্গিক কিনা জানি না। তখন আলম ভাই তপশীল সমূহ কথাটার ওই দুটো শব্দকে মানে পাশাপাশি বসানো হয়নি বলে একটা কথা তখন একটা আলোচনা হলো। সেই প্রসঙ্গে আমার একটা কথা মনে হলো যে বাংলা নামে আমরা ইংরেজি নামের সঙ্গে মিলিয়ে মিডল নেমের যে কনসেপ্ট আমাদের, এটা তো মানে ইংরেজির সঙ্গে মিলিয়ে আমরা করি। তো আমি খেয়াল করেছি অনেক ক্ষেত্রে, আমার বাবার নামের ক্ষেত্রেই অজিত কুমার ভূঁইয়া, কুমারটাকে আলাদা করে লেখা হতো মিডল নেম হিসেবে। এই ভুল আমার মনে হয় বাঙালিদের অনেকেই করে থাকে। এই ব্যাপারে কি বক্তব্য সেটাই? এটা হয় কিনা আমি জানি না, এরকম ভুল আমার ধারণা হয়। হ্যাঁ, মানে এখানে এটাকে ভুল বলবো নাকি না এটাকে এক ধরনের অভ্যাস বলবো? নিশ্চয়ই। হ্যাঁ, এইটা তো বটেই। যেমন ধরুন পঙ্কজ কুমার মল্লিক, আপনি কুমারটা একসঙ্গে লিখবেন না আলাদা করে লিখবেন? এটা একটা প্রশ্নের বিষয় আর কি, যে একটা নামের, ভারতীয় নামের এরকম মিডল নেম, বিশেষত এই কুমার, হ্যাঁ, বা নাথ, এগুলো আলাদা করে লেখা হয় কিনা। এখানে যুক্তি হচ্ছে একটাই, আপনি রবীন্দ্রনাথ ঠাকুর আমরা যদি দেখি তার নামের বানানটা, বাংলাতে উনি কি লিখতেন? উনি কিন্তু রবীন্দ্রনাথ একসঙ্গেই লিখতেন। অর্থাৎ আলাদা করলে এই নামটার আর কোনো অর্থ থাকে না। রবীন্দ্র তারপর আলাদা নাথ হলে এই নামটার আর কোনো অর্থ থাকে না, ভেঙে ফেললে। রবীন্দ্রনাথ একটাই শব্দ, এটা একটা সমাসবদ্ধ পদ। অজিত কুমার একটাই শব্দ, সমাসবদ্ধ পদ। সুনীতি কুমার একটাই শব্দ, সমাসবদ্ধ পদ। আমরা ইংরেজি অনুসরণে, ইংরেজি নামকরণের অনুসরণে আমরা ফার্স্ট নেম, মিডল নেম এইরকম ভাবে ভেবে থাকি। কিন্তু এই কুমার, নারায়ণ, ধরুন আদিত্য নারায়ণ যদি কারো নাম হয়, এই নারায়ণটা কিন্তু মিডল নেম নেই কখনোই। আদিত্য নারায়ণটাই একটা নাম, এটি আমাদের কনভেনশন। কিন্তু ইংরেজির অনুকরণে আমরা এখন বর্তমানে যেটা করি, মিডল নেম বলে একটা জিনিস চালু করি। ইংরেজিতে আপনারা যদি দেখেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়, এই মানুষটি বাংলাতে নিজের নাম সুনীতি কুমার একসঙ্গে লিখতেন, কিন্তু ইংরেজিতে সুনীতি আর কুমার আলাদা করে লিখতেন। দেখুন এইখানে নামটা দেখা যাচ্ছে, সুনীতি এবং কুমার আলাদা করে লেখা, অথচ বাংলাতে কিন্তু উনি সুনীতি কুমার একসঙ্গে লিখতেন। আসলে ওই ইংরেজির প্রভাবটাকে রবীন্দ্রনাথের মতো, হ্যাঁ, রবীন্দ্রনাথের মতো মানুষ ঠাকুর লেখার সাহস পাননি, তিনি তেগরি লিখে গেছেন সারা জীবন। আচ্ছা, আমাদের লাইভে একজন একটা মন্তব্য করেছে, আমি সত্য মিথ্যা জানি না, তুমি হয়তো জানা থাকতে পারো। উনি বলেছেন, মৃণাল পল, যে রবীন্দ্রনাথ প্রথম জীবনে রবীন্দ্রনাথ আলাদা করে লিখতেন প্রথম জীবনে। এটা কি তোমার জানা আছে? আমি তো খেয়াল করিনি, আমার জানা নেই, আমি খেয়াল করিনি কোথায় লিখতেন এটা, মানে এমনকি কোনো তার লেখা না, সেটা উনি লাইভে মন্তব্য করেছেন আর কি। হ্যাঁ, আমরা জেনে নিতে পারি, বা তুমিও একটু খোঁজ খবর নিয়ে দেখতে পারো আর কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওই লাইভে আরেকজন একটা মন্তব্য করেছে, সেটাও সম্পর্কে কিছু বলতে রাজি। মোহাম্মদ নাফিসুর রহমান, যে যুক্তরাষ্ট্রে থাকে, যিনি আছেন, গতদিন তো তিনি বলছেন বাংলা অনুসার দিয়ে নাকি বাংলা ও দিয়ে
নাকি বাংলা উ ও গ দিয়ে, তিনটা। তারপরে তিনি লিখছেন যে খুব বোকা প্রশ্ন, তিনি বলছেন যে বোকা প্রশ্ন। না, আমার মনে হয় না বোকা প্রশ্ন নয়, একদমই নয়। অনেকভাবে লাগে। তো তুমি যদি একটু আমাদের খোলাসা করে দিতে ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ, একেবারেই বোকা প্রশ্ন নয়। তার কারণ আপনারা যদি জ্ঞানেন্দ্র মোহন দাশের বাংলা ভাষার অভিধান দেখেন, দেখুন, আমি দেখালেই বুঝতে পারবেন। তাহলেই এই যে এখানে দেখা যাচ্ছে নামটা কি লেখা আছে, পড়া যাচ্ছে কি? বাংলা ভাষার অভিধান। হ্যাঁ, বাঙ্গালা ভাষার অভিধান। একটা সময়ে ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ, সুনীতিবাবুর বইয়ের নাম। বাঙ্গালা শব্দটাই লেখা হতো সেইভাবে। এখন এই বাংলা শব্দটার বিবর্তন নানাভাবে হয়েছে নানা সময়ে, সেইটি নিয়ে আমি এখানে আলোচনা করছি না। কিন্তু ওই বঙ্গ থেকে বাঙ্গালা এই শব্দটা একসময় ব্যবহার করা হতো, একটু আগেকার যুগের বাংলায়। আগেকার যুগের মানে যে সময়ের নথি আমাদের হাতে আছে, এমন নয় যে আজ থেকে 500 বছর আগে কি লেখা হতো সেটা আমরা জানি না, আমরা দেখিনি সেটা। কিন্তু যখন থেকে ছাপাখানা এলো, ছাপাখানার প্রথম যুগে আমরা কিন্তু এই বাঙ্গালা বলেই লেখাটা দেখতাম। তারপরে ওইটাকে একটু সরল করে বাংলা লেখা হতো উময় অনুসাদ হসন্ত দিয়ে। কিন্তু উময় হসন্ত দিয়ে আমাদের বর্তমানের লক্ষ্যটা কি? লক্ষ্যটা হচ্ছে যতখানি সরল করা যায়, আমাদের সহজ করা যায় ভাষার ব্যবহার এবং বানান ইত্যাদি আর কি। তো সেইখানে বয়াকার, অনুসাদ, লয়াকার দিলেই যদি বাংলা শব্দটা বোঝা যায়, তাহলে আর বাকিগুলি লেখার প্রয়োজন নেই। অত জটিল আমরা নাই বা করলাম, সেইটি হচ্ছে আমাদের যুক্তি। কাজেই আমরা বাংলা অনুসাদ দিয়েই লিখবো। উময় হসন্ত মানে শুধু উময় হসন্ত দিয়েও অনেকে লিখতেন, উম দিয়েও লিখতেন হসন্ত না দিয়ে। আমারই এক মাস্টারমশাই একটা বই লিখেছেন, বাংলা বয়াকার উম লয়াকার বনাম সংস্কৃত বলে একটি বই লিখেছেন। ঠিক আছে, এগুলি একটা সময় লেখা হতো, এগুলি কোনোটাই ভুল ঠিকের প্রশ্নে আমি যাচ্ছি না। এখানে অনুসাদ দিয়ে লেখাটাই আমার মনে হয় সব থেকে সহজ। আচ্ছা, হ্যাঁ, উনি জবাব দিয়েছেন। উনি বলছেন যে রবি ঠাকুরের পুরনো স্বাক্ষরগুলো দেখলেই পাওয়া যাবে। ঠিক আছে, নিশ্চয়ই দেখবো। আমি এইভাবে খেয়াল করিনি কখনো, এভাবে খেয়াল করিনি। কিন্তু সত্যি কথা, প্রথম জীবনে আলাদা লিখতেন, পরের জীবনে কেন একসঙ্গে লিখতেন? নিশ্চয়ই কোথাও একটা উনি সিদ্ধান্ত বদল করেছিলেন কোনো কারণে। বাঙালি নামের ক্ষেত্রে এই মিডল নেম এই কনসেপ্টটা নেই, আমাদের এই ধারণাটা নেই আমাদের আসলে। আমরা একসঙ্গে লেখাই আমাদের মনে হয়। এখন পড়ে করতে পারছো না? শিলুদি তার আমি ওকে বারবারই মিউট করে দিচ্ছি, কিন্তু সে আবার অন করে ফেলছে আর কি। আচ্ছা, সুস্নাতর হাতটা কি আবার নতুন করে তোলা হয়েছে নাকি সেটা আগের উত্তোলিত হাতই দেখাচ্ছে? নতুন করে তোলা হয়েছে। আচ্ছা, বলো তাহলে। এই নামের ক্ষেত্রে আরেকটা জিনিস আমার মনে হয় একটুখানি আমাদের আলোচনা করলে ভালো হয়, সেটা হচ্ছে শ্রী। শ্রী কি নামের সঙ্গে জুড়ে লেখা উচিত না আলাদা লেখা উচিত? এবং মানে মৃত ব্যক্তি তার নামের আগে কি শ্রী বসে না বসে না? কিংবা শ্রী কি আদৌ লেখা উচিত কিনা, মানে এটাও দেখুন। প্রথম কথা হচ্ছে, শ্রী শব্দটা আমাদের একটা ধারণা আছে যে ছেলেদের নামের আগে শ্রী, মেয়েদের নামের আগে শ্রীমতী। কিন্তু সংস্কৃত নিয়ম অনুসারে শ্রী শব্দটাই কিন্তু স্ত্রীলিঙ্গ শব্দ। কাজেই শ্রী রাজীব চক্রবর্তী লিখলে আদতেই আমি একটা পুরুষ মানুষের নামের আগে একটি মহিলাবাচক শব্দ আমি জুড়ে দিলাম। সেই কারণে আগে কি লেখা হতো? আগে লেখা হতো শ্রীযুক্ত রাজীব চক্রবর্তী। আগে আমি একটু বলি এই প্রসঙ্গে। হ্যাঁ, নিশ্চয়ই। আমার এক পরিচিত ভদ্রমহিলা, তার নাম শ্রী ভট্টাচার্য। হ্যাঁ, তাই তো। আপনারা নিশ্চয়ই জানেন যে বিখ্যাত সরোদিয়া ছিলেন শ্যাম গঙ্গোপাধ্যায়, তার কন্যা বিখ্যাত সরোদিয়া তিনিও, তার নাম শ্রী গঙ্গোপাধ্যায়। শ্রী অবশ্যভাবে মেয়েদের নাম, অবশ্য করে মেয়েদের নাম। সেই কারণে আগে শ্রীযুক্ত বলা হতো। কাজেই আপনি যদি কখনো লেখেন শ্রী মহাশ্বেতা দেবী,
যতদিন উনি জীবিত ছিলেন উনি তাই পছন্দ করতেন। ওনাকে শ্রীমতী লিখলে উনি রেগে যেতেন, আমি শুনেছি। শ্রী মহাশ্বেতা দেবী লিখতে হতো, বা আমরা যে বিভিন্ন সময় মহিলাদের শ্রীমতী লিখি, আলাদা করে লেখার দরকার নেই। শ্রী যুক্ত বা শ্রীমতী মানে শ্রী সম্পন্ন মহিলা, শ্রী বললেই তার অর্থ হয় আর কি। আর একসঙ্গে না আলাদা করে সেইটি নিয়ে একটু আমি এখনো সিদ্ধান্তহীনতায় ভুগি। আলাদা করেই আমরা লিখি, কিন্তু একটা সময় তো একসঙ্গে লেখাই হতো। এখন এই সম্পর্কে যদি সুস্নাত জিজ্ঞেস করো যে আমার অবস্থা। না, আমি প্রবাসীতে একটা লেখা পড়েছিলাম, আমার কাছে আছে লেখাটা, বের করতে হবে, ডিটেলসটা এক্ষুনি মনে পড়ছে না। তাতে বিষয়টা ছিল যে মানে যুক্ত করে লেখা উচিত, এবং হ্যাঁ মানে শ্রী ওর নামেরই অংশ হয়ে যায় আর কি। হ্যাঁ, কিন্তু আমাদের বাংলাতে এখন আমরা শ্রীটা আলাদা করেই লিখি, আলাদা করে লেখাটাই ভালো। হ্যাঁ, এখন আর আমার মনে হয় না শ্রী একসঙ্গে লেখা কোনো যুক্তিযুক্ত একসঙ্গে লেখার যুক্তিযুক্ত আর কি বলে মনে করি না। আলাদা করে লিখলেই ভালো। আগে লেখা হতো শ্রী একসঙ্গে। আর মৃত ব্যক্তির সঙ্গে শ্রী, দেখো এইখানে এটি একটা অভ্যাসের প্রশ্ন যে আমরা মৃত ব্যক্তির নামের আগে স্বর্গীয় শব্দটা আগে লাগাতাম, এখন প্রয়াত বলি ইত্যাদি বলে থাকি আর কি। তো নাও লেখা যেতে পারে আর কি, মানে এই নিয়ে ঠিক সিদ্ধান্ত দেওয়া তো মুশকিল। না লেখাই ভালো বলে আমি মনে করি আর কি। শ্রী জীবিত মানুষের ক্ষেত্রে মানে অনেকের শ্রী চৈতন্য বা পুরনো পদকর্তাদের, বৈষ্ণব পদকর্তাদের নামের আগে আমরা শ্রী ব্যবহার করছি। হ্যাঁ, সেগুলি তো আবার আলাদা। সেক্ষেত্রে ঠিক জীবিত মৃতের প্রশ্নটা সেখানে আর আসে না তখন। এক্স্যাক্টলি। হ্যাঁ, জীবিত মৃতের প্রশ্নটা সেখানে আসে না। শ্রী রবীন্দ্রনাথ যদি আমরা বলেই থাকি এখন, কোনো অসুবিধে নেই। কিন্তু আমি যদি উদ্দেশ্যটা থাকে জীবিত না মৃত এটা দেখানো, তাহলে সেটা অন্য প্রশ্ন। কিন্তু আমার মনে হয় এইটা খুব বড় সিদ্ধান্তের জায়গা নয় আর কি। মানে তোমার যদি মনে হয় তুমি শ্রী অমুক বলতেই পারো, তুমি জীবিত হন বা মৃত হন, এটা কি খুব বড় ব্যাপার একটা? আমি জানি না। আমি যেটা জুড়ে লেখা তো উচিত না আলাদাভাবে লেখা উচিত, মানে এখন আলাদা করে লেখাই মনে হয় ভালো। এখন নামের অংশ হিসেবে ওটা আবার এখন তো নানা দিক দেখতে হয়। তোমার স্কুল কলেজে যখন একটা মানুষ পড়ছে, তার নামের সঙ্গে স্ত্রী যুক্ত করে যদি লেখো, তাহলে নামটা কি হবে? নামটা তো নামই। হ্যাঁ, আমার মনে হয় আলাদা করে লেখাটাই এখন সব থেকে মানে টু বি অন দ্য সেফ সাইড, আলাদা করে লেখাই ভালো। আর বালকদের ব্যাপারে যে শ্রীমান বলা হয়, বালক কিশোর, ওদের সম্পর্কে? হ্যাঁ, ওদের সম্পর্কে বালক কিশোরের ক্ষেত্রে শ্রীমান লেখাই যেতে পারে। কিন্তু এইখানে আবার একটা প্রশ্ন, এটা নিয়ে আমি পরের দিন কথা বলবো। এই শ্রীমান আর বর্ধমান, এই দুটো মান আবার আলাদা। হ্যাঁ, এই শ্রীমান বা এইরকম যে সমস্ত শব্দের মানে ধীমানটাও নয়, যেখানে ওই কি বলবো আমাদের ক্রিয়া অর্থ যেখানে থাকে। হ্যাঁ, তার সঙ্গে মতুপের মান আর মান একদমই সেই দুটো মান আবার আলাদা। একটাতে হসন্ত বস্তু আগে, এখন আরেকটাতে হসন্ত বস্তু না। এখন দুটোর ক্ষেত্রেই হসন্ত তুলে দেওয়া হয়েছে, যে কারণে দুটোর পার্থক্য আমরা এখন আর বুঝতে পারিনি। এটা নিয়ে আমরা পরে আলোচনা করবো একদিন, এটা নিয়ে বড় আলোচনা আছে। আচ্ছা, চ্যাটে আমাদের সন্দীপন গাঙ্গুলি একটা প্রসঙ্গ উত্থাপন করেছেন। সুবিতা শব্দ যেমন আসলে সূর্য, কিন্তু আকারান্ত বলে স্ত্রীলিঙ্গ বাচক শব্দ হিসেবে চলে আসছে আর কি, সূর্য, সুবিতা। আর ঋদ্ধি নাম পুরুষ এবং মহিলা দুজনের ক্ষেত্রেই দেখেছি। হ্যাঁ, মানে ঋদ্ধি এইটা তো যেমন ধরুন সাবর্ণী নামটা অনেকে মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করে, কিন্তু সাবর্ণী কিন্তু পুরুষবাচক শব্দ। হ্যাঁ, সূর্যের পুত্রকে সাবর্ণী বলা হতো। তো সেই রকম বহু শব্দ আমাদের চালু হয়ে গেছে। আমরা ঠিক বাংলায় আসলে এই যে শব্দের লিঙ্গ বিচার, এইটা অত কঠিন ভাবে আমরা করি। আমার মনে হয়। আর সবিতা শুধু মেয়ে কেন, সবিতা ব্রত তো পুরুষের নামও আছে। সবিতা ব্রত আছে সব। শুধু ছেলেদের নাম সবিতা আপনি দেখবেন না, আপনি দেখবেন না। হ্যাঁ, যেমন
এই প্রসঙ্গেই মনে পড়ছে আপনার কি সন্দীপন হয়তো বলতে পারবে, ভানু বন্দ্যোপাধ্যায় সেই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বলে একটি সিনেমা ছিল, রমা গুপ্ত। হ্যাঁ, ভানু বন্দ্যোপাধ্যায়ের নাম হচ্ছে রমা গুপ্ত। এবার তা দেখে সবাই ভাবে যে তিনি মহিলা, কিন্তু আসলে রমাপদ নামটা, পদটা বাদ দিয়ে রেখেছে। তো সবিতা ছেলেদের নাম সাধারণত হয় না, সবিতা ব্রত নিশ্চয়ই হয়। ঠিক আছে, তুমি বলতে হলে। তো আমার একটা বোকা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ, সেটা হলো যে রং অনুস্বার দিয়ে লিখি আমরা, কিন্তু অনেক জায়গায় দেখা যায় যে উমো দিয়ে লেখা হয়। তো এই ক্ষেত্রে একটু যদি বলতেন। রং অনুস্বার দিয়ে লেখাই ভালো। উমো আসলে উমোয় হসন্ত আর অনুস্বার জিনিসটা একই রকম, একই জিনিস। এটা আসলে দুটো পোশাক মাত্র আলাদা। আমার মনে হয় রং অনুস্বার দিয়ে লেখাই উচিত, উমো হসন্ত দিয়ে বা উমো দিয়ে লেখা নয়। হ্যাঁ, সেটা আমাদের মনে রাখতেও সুবিধা হয়। আমি কি বোঝাতে পারলাম? হ্যাঁ হ্যাঁ, এটা তো আগেই বলা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, রং অনুস্বার দিয়ে লেখাই বাংলার ক্ষেত্রে যেটা বলে সে একই যুক্তিতে এখানে আর কি। হ্যাঁ হ্যাঁ, এই আচ্ছা, বাংলার ক্ষেত্রে মানে 1971 পরবর্তী যে স্বাধীন বাংলাদেশ, এই অর্থে বাংলাদেশ অনুস্বার দিয়ে এবং পুরো বাংলাকে বোঝানোর জন্য, পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ পুরো মিলে এটাকে বোঝানোর জন্য যখন বাংলাদেশ বলি, রবীন্দ্রনাথের লেখায় যে বাংলাদেশ পাই, সেটাকে আলাদা করে বোঝানোর জন্য এখন ও দিয়ে লিখতে পারি, এরকম একটা প্রস্তাব মনসুর মুসা স্যার করছিলেন। এইটা তুমি একজন ভাষার চিন্তক হিসেবে তুমি কতখানি যুক্তিযুক্ত বলে মনে করো? এটা আলাদা ধ্বনিগতভাবে তো কোনো পার্থক্য নাই। ধ্বনিগতভাবে আমরা যদি এর নিচে যদি হসন্ত না দেই, হ্যাঁ, যেহেতু আমরা দিচ্ছি না অনেক জায়গায়, হ্যাঁ, তো সেখানে বাংলাদেশ, বাংলা ওই সব জায়গায় আমরা অনুস্বার দিয়েই লিখছি। এখন যখন কোনো একটা রচনায় আমি বাংলাদেশ বলতে সুনির্দিষ্টভাবে 1971 পরবর্তী বাংলাদেশে ভূখণ্ডটাকে না বুঝিয়ে পুরো বাংলাকে বুঝাতে চাই, সেখানে আলাদা করার জন্য আলাদা একটা চিহ্ন যেহেতু আছে, সেটাকে ব্যবহার করতে পারি। সেটা হতে পারে। এটা কি সকলের পক্ষে, মানে সকলে কি বলেন, মানে এটা কি গ্রহণযোগ্য পরামর্শ? না, এটা রাজনৈতিক বিবেচনা থেকে যদি কেউ করতে চায়, ভূখণ্ডের ক্ষেত্রে, ভাষার ক্ষেত্রে হতে পারে না, ভূখণ্ডের ক্ষেত্রে এটা নাম হিসাবে একেবারে একজন তো এরকম পরামর্শ দিতেই পারেন। তোমাদের পশ্চিমবঙ্গের নাম শুধু বঙ্গ করা নিয়েও তো কত কথা হচ্ছে, তাই না? হ্যাঁ, সেটাও তো যুক্তির বিবেচনা তো হয়। আচ্ছা আচ্ছা, এখানে সন্দীপন একটা জিজ্ঞাসা তুলেছে। আমার মনে হয় এটা যদি এটা সবার সব ক্ষেত্রেই এটা হয়, অনেক ক্ষেত্রে আমি দেখেছি সঙ্গীত আর সঙ্গীত অনুস্বার দিয়ে ও গ দিয়ে, এটা কি এসান তুমি একটু পরিষ্কার করে দেবে? এসান কি এটা নিয়ে বলতে চাও কোনটা যে আসলে ব্যাকরণ সম্মতভাবে সঠিক, সঙ্গীত অনুস্বার দিয়ে নাকি ও গ দিয়ে? সঙ্গীত আমি সবসময় ও গ দিয়ে লিখি। এখন এখন এই যে পদের অন্তঃস্থিত হসন্ত স্থানে এরপরে যদি ক খ গ এগুলা থাকে, ঘ থাকে, তখন এটা অনুস্বার হয়। হ্যাঁ, কিন্তু সেটা বিকল্প আছে। তুমি এই আসল নিয়মটা আগে একটু পরিষ্কার করে বলে দাও, তাহলে অন্য যারা প্রশ্নটা তুলেছেন সবাই একটু পরিষ্কার হবে আর কি। হ্যাঁ, সঙ্গীত কখন লেখা হয় এবং অনুস্বার কেন লিখতে হয়, বা অনুস্বারটা কেন তুলনাভাবে শুদ্ধ এখানে দুটার ক্ষেত্রে আর কি, এটা একটু পরিষ্কার করে দিতে পারো যদি ভালো হয়। সম, এই যে পদের অন্তঃস্থিত ম হসন্ত সম, তুমি কি লিখতে পারবে? লেখার সুযোগ আছে তোমার? আমি লিখছি, ও যা বলছে তা আমি লিখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি একটু লিখে দাও প্লিজ। ও যা বলছে তা আমি লিখছি। হ্যাঁ, দুইটা শব্দ বলতে চাইছে। হ্যাঁ হ্যাঁ, এক সেকেন্ড একটু বাড়িয়ে নিই।
এইরকম কিছু একটা বলতে চাইছো তো? হ্যাঁ হ্যাঁ এরশাদ? হ্যাঁ এক্স্যাক্টলি হ্যাঁ সম যার থেকে ও বলতে চাইছে এইরকম একটা শব্দ তৈরি হয়। হ্যাঁ 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 আবার হ্যাঁ, আবার ও বলতে চাইছে এইরকম একটি শব্দ, এরকম একটা শব্দ তৈরি হয়। হ্যাঁ হ্যাঁ এবারে প্রশ্নটা হচ্ছে আরো কয়েকটা লিখলে আরো অনেক অনেক। ধরো আমি এই লিখছি সংঘ, সরি না, কিন্তু তুমি যে প্রথম উদাহরণটা দিলে সমের সঙ্গে গীত যোগ হয়ে কিন্তু সঙ্গীতটা হচ্ছে না, তো সেটা ওর সঙ্গে গ যোগ হয়ে হতে পারে, সেটা ওর সঙ্গে গ যোগ হয়ে, যেটা যে ওই নিয়মটা যেটা ক খ ট যোগ হয়ে যেটা হয় আর কি। একটু একটু পরিষ্কার করবে এটা, যেখান থেকে এই দ্বন্দ্বটা শুরু হলো আর কি, কেন আমরা সঙ্গীত লিখবো আর কি, বিশেষ করে এই সমটা আছে বলে। এখানে ও গর ব্যাপারটা দেখিয়ে দাও তো, ও গ দিলে যা হয়। এহসান কি বলবে কিছু? বলো। এখানে ওটাই বলেছিল, প্রথম ওইটাই বলেছিল, ও গো দিয়েই সঙ্গ হয় সঙ্গীত। হ্যাঁ কিন্তু না, কিন্তু এখানে তো প্রশ্নটা হচ্ছে সঙ্গীতের এই উময় গটা এলো কোথা থেকে, এটা তো জানতে হবে আগে। না, সঙ্গীত তো আমরা বলছি সঙ্গীতে উময় গতি হবে না, সঙ্গীতে হবে অনুস্বার দিয়ে হবে, যেটা সেটাই বলা না। কেন অনুস্বার বা উময় গয়ের প্রশ্নটা আসছে আদৌ? তার কারণ সম সম এর সঙ্গে গীত, এই দুটো শব্দের সন্ধি হচ্ছে এখানে আসলে সম্মুখ রূপে গীত, তাই তো? সন্ধির সময় নিয়ম হচ্ছে যদি সন্ধিবদ্ধ পদ হয় তাহলে পূর্বপদের ম উম ইত্যাদি নয়, এগুলি অনুস্বার হিসেবে এইটি হচ্ছে নিয়ম। যে কারণে উময় গয় দিয়ে আমি সঙ্গীত যেমন লিখে আগে লিখতাম সংঘ, সংঘমিত্রা, হ্যাঁ, প্রিয়ম্বদা ময় বয় দিয়ে লিখতাম। হ্যাঁ, যেহেতু ব আছে সেহেতু আগের প্রিয়মের ম ব দুটোই যেহেতু ওষ্ঠধ্বনি, ঠিক আছে, অতএব ময় বয় দিয়ে আমরা লিখতাম। কিন্তু এখন বলা হচ্ছে যে যদি সন্ধিবদ্ধ পদ হয় এবং পূর্ব পদে এরকম অনুস্বার ম হসন্ত থাকে, উম থাকে, ময় থাকে ইত্যাদি থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা অনুস্বার দিয়ে লিখবো। এইটি হচ্ছে সন্ধিবদ্ধ শব্দের ক্ষেত্রে, সন্ধিতে যুক্ত হওয়া শব্দের। কিন্তু অঙ্কের ক্ষেত্রে কিন্তু আমরা আবার অ অনুস্বার ক লিখবো না। অঙ্গের ক্ষেত্রে কিন্তু অ অনুস্বার গ লিখবো না, সঙ্গর ক্ষেত্রেও তো লিখবো না, সঙ্গও যখন লিখবো আর কি। হ্যাঁ, সেটা একটু লিখে দেখাও, সেটা একটু লিখে দেখাও। কারণ সেগুলি কিন্তু সন্ধিবদ্ধ, সন্ধির ফলে তৈরি হয়নি। হ্যাঁ, প্রত্যয় নিষ্পন্ন শব্দ। যেমন ধরুন একটু সঙ্গটা আগে লিখে দেখো, সঙ্গ কেন উমগ লিখবো আর সঙ্গীত কেন আমরা অনুসার দিই। অঙ্গ অঙ্গ সঙ্গ। হ্যাঁ, এই ক্ষেত্রে এই শব্দগুলো কিন্তু এই সঙ্গীতের মতো সম এবং গীত দুটো সন্ধি হয়ে তৈরি হয়নি। এগুলি একেবারে প্রত্যয় যুক্ত। এই শব্দগুলি প্রত্যয় বিশ্লেষণ যদি আমরা করি তাহলে এই শব্দগুলি পাওয়া যায়, এগুলি সন্ধি নিষ্পন্ন শব্দ নয়। যে কারণে এখানে অনুস্বার ব্যবহার আমরা করব না। অঙ্কের ক্ষেত্রেও ঠিক একই জিনিস, অঙ্ক এক্ষেত্রে কখনোই অনুস্বার দিয়ে আমরা রাখবেন। এখানে একটি কথা মনে রাখতে হবে, দেখুন মানে আপনি চান বা আমরা চাই বা না চাই, ব্যাকরণ একটু আধটু আমাদের শিখতেই হবে, না হলে ওই ভুল ঠিকের দ্বন্দ্ব সারা জীবন থেকে যাবে, সেটাকে আমরা কাটিয়ে উঠতে পারবো না। সে ব্যাকরণ শেখার জায়গাটা হচ্ছে এই যে সন্ধি যুক্ত শব্দ না সন্ধি ছাড়া প্রত্যয় নিষ্পন্ন শব্দ, এইটি বোঝার জন্য তো আপনাদের একটু ব্যাকরণের দিকে নজর দিতেই হবে আমাদের, না দিয়ে উপায় নেই যদি আমরা ঠিকটা শিখতে চাই, সত্যি অর্থেই ঠিকটা শিখতে চাই। আমি কি বোঝাতে পারলাম? আমার মানে প্রশ্নটা যে তুলেছিল সন্দীপন, ও বলুক ও ব্যাপারটা বুঝতে পেরেছে কিনা, ওর কাছে জিনিসটা পরিষ্কার হলো কিনা, তাহলে বোঝা যাবে যে তুমি বোঝাতে পেরেছো। আর সন্দীপন কি আছে এখানে? ছিল তো, আছে তো, আছে, কিন্তু সে বলুক। সন্দীপ বলতে জানি না, ওর এখানে ভিডিও দেখাচ্ছে না, পারবে না মনে হয়। হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, ও লিখে বলে, হ্যাঁ ও বুঝতে পেরে গেছে, সুতরাং তুমি বোঝাতে পেরেছো। ওকে, তাহলে মুভ অন।
আচ্ছা রাজীব, এখন তো বাজে 8:30 বেজে গেছে। হ্যাঁ, তুমি যে একটা বিষয় নিয়ে আলোচনা করতে চেয়েছিলে, একটা সেই আলোচনাটা সেরে ফেলো, করে আমরা শেষে আবার যদি কিছু সময় থেকে তখন আরো কিছু প্রশ্ন এসছে, মন্তব্য এসছে, সেটা নিয়ে আলোচনা করে শেষ করে দেবো। তোমার সেই যেটা নির্ধারিত যে আলোচনাটা ছিল, যে বিষয়টা কথা বলতে চেয়েছিলে, আমার এই সুযোগ করতে পারো। তাহলে আমাদের যে প্রেজেন্টেশনটা আমরা করছিলাম তার শেষ অংশটা একটু দেখিয়ে নিয়ে তারপরে দ্রুত দেখিয়ে নিয়ে পরের জায়গায় আমরা যাব। আমরা যে একটি জীবন সিনেমার অংশবিশেষ দেখেছিলেন, সেইটিরই আরেকটি অংশ দেখি, সেটি আমাদের ভাষা চিন্তার ক্ষেত্রে কিছুটা কাজে লাগবে। এটি দেখি আমি এই অংশ থেকে বিদায় নেব, পরের অংশে যাবো আর কি। জানেন তারিণী বাবু, আপনি আজকে আমাকে যে বাংলার ক্লাস নিতে পাঠালেন, একটা কথা মনে হলো, বাংলা আমাদের মাতৃভাষা, সে আর সংস্কৃতের অপভ্রংশ নেই। এটা এখন নিজেই একটা পরিবর্তনশীল, সজীব, পরিপূর্ণ, স্বাধীন একটা ভাষা। প্রতিদিন কোটি কোটি বাঙালির মুখে তার নানান রকম বিবর্তন হচ্ছে, নতুন রূপ নিচ্ছে। অথচ এই ভাষাকে তো তেমন আয়ত্ত করা হয়নি। মাতৃভাষাও তো আয়ত্ত করতে হয়। এই বাংলা অভিধানগুলো দেখছিলাম, কি অসম্পূর্ণ। বাংলা কথ্য শব্দের যে বিবিধ ব্যবহার এবং সেই ব্যবহারের যে বিবর্তন, এই সম্বন্ধে উল্লেখ মাত্র নেই। এই বিষয়ে বরঞ্চ ওই ইংরেজি ডিকশনারিগুলো অনেক ভালো। শুনেছি যে ইংরেজিতে প্রতিদিন নতুন নতুন ভাষা সৃষ্টি হয়। আমার তো মনে হয় বাংলাতেও তাই হচ্ছে। বাংলা তো একটা অচল অনড় ভাষা নয়, বাংলা একটা চলমান ভাষা। এই ধরুন না, এই যে এর বিবিধ রকম ব্যবহার হতে পারে। যেমন ধরুন, যে অর্থে দৃষ্টিপাত করা, আবার যে অর্থে হইতে, আবার যে অর্থে আকাঙ্ক্ষা করা, এও হতে পারে। কত রকম ব্যবহার একটি শব্দের থাকতে পারে। হ্যাঁ, এইটুকুই বক্তব্য ছিল যে শব্দের ভাষার। যদিও এখানে যে জ্ঞানেশ মুখোপাধ্যায় চরিত্রে যিনি অভিনয়, জ্ঞানেশ মুখোপাধ্যায় যে চরিত্র অভিনয় করেছেন, সেখানে বলছেন যে শুনেছি ইংরেজি ভাষা তৈরি হচ্ছে আর কি। হ্যাঁ, উনি আসলে বলতে চেয়েছিলেন শব্দ। এই কারণে আমরা দেখবো যে অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি প্রত্যেক বছর একটা করে ওই সংযোজন, নতুন যে শব্দ সংযোজিত হলো ইংরেজি ভাষায়, তার একটা লিস্ট বের করে প্রত্যেক বছর। তো এইভাবেই প্রত্যেক বছর প্রতিটি ভাষায় নতুন নতুন শব্দ আসে যায়। ভাষার শব্দ ভান্ডার অজর অমর নয়, যেটা আমরা আগেও বলেছি। হ্যাঁ, প্রতিদিন সেই শব্দ ভান্ডার পাল্টায়, তার প্রয়োজনেই পাল্টায়। যেমন এই গত বছরই তো এই কোয়ারেন্টাইন, হ্যাঁ, হার্ড ইমিউনিটি, এই শব্দগুলি বাংলায় ভাষায় ভয়ঙ্কর ভাবে ঢুকে গিয়েছিল। এখনো মানে এগুলো আমরা বাংলাতেই এখন ব্যবহার করছি, কোয়ারেন্টিনে আছি। হ্যাঁ, হার্ড ইমিউনিটি তৈরি হবে, করোনা, এই শব্দটা, লকডাউন, এই লকডাউনের সঙ্গে মিলিয়ে কেউ কেউ আনলকডাউনও বলছে। তো কাজে এই ধরনের শব্দ ভাষায় প্রতিদিন নতুন নতুন আসতে থাকে। এবং এই করোনা পরিস্থিতিতে মনে হয় মাস্ক এবং মুখোশ এই দুটো আলাদা শব্দ হয়ে গেল, এটা আমার ধারণা আর কি। একদমই বা বলা যেতে পারে দুটো মিলেমিশে একাকার হয়ে গেছে। কাকে মাস্ক বলবো, কাকে মুখোশ বলবো। না, মাস্কের বাংলা হিসেবে এখন মুখবন্ধটাই বোধহয় মুখবন্ধনী বা মুখবন্ধটা চালু হয়ে গেছে, যদি এটার অর্থ অন্য, আবার বাংলা বইয়ের মুখবন্ধ আবার অন্য জিনিস। একদম এখন তাহলে ওই প্রসঙ্গে আসি। মুখ বন্ধ করাকে মুখবন্ধ যদি বলি, তপন রায়চৌধুরী প্রশ্ন করেছিলেন যে সব, ওনার যে বই ছিল একটা, যে প্রবন্ধন অথবা পরচরিত, ওর সেই বইতে উনি ওই শুরুর কথাকে বলেছিলেন মুখব্যাদান, মুখবন্ধ নয়। এবং সেখানে নোট দিয়েছিলেন যে মুখ খোলাকেই যদি মুখবন্ধ বলতে হয়, তাহলে তো সেটা ভয়ঙ্কর অনুচিত। ওই লেখাতেই একবার লিখেছিলেন যে বংশলতিকা, মানে ফ্যামিলি ট্রি, বংশলতিকা লিখতে গিয়ে নিচে আবার নোট দিয়েছিলেন যে বাঁশের লতাকেও দেখেছেন, বাঁশের লতাকেও দেখেছেন, দেখে থাকলে বলবেন।
আচ্ছা, তো এরকম বহু কিছু আমরা ব্যবহার করি। তার সব সময় যুক্তি থাকে না, কিছু কিছু সময় সেগুলি আবার যুক্তি দিয়ে আমরা তাকে প্রতিষ্ঠিত করি, যেমন ভাবে শীত তাপ আমরা প্রতিষ্ঠিত করলাম। হ্যাঁ, এইরকম আর কি ভাষার এইটি চলতেই থাকে, ভাষার এই ধরনের খেলা। আরেকটা শব্দ খুব চালু হয়ে গেছে, দেখি অনেকে লিখেন এখন, পুনর্পাঠ। পুনর্পাঠ, এটা তো হবে না, এটা তো হয় না, এটা হবে না। নিয়ম অনুযায়ী পুনঃপাঠ, যেহেতু পরে আমি বলি বছর 5 আগে আমি 21শে বইমেলাতে একটা বই বেরিয়েছিল, দেখেছিলাম, চর্যাগীতির পুনর্পাঠ, এই নামে একটা বই বেরিয়েছিল। হ্যাঁ, পুনর্পাঠ শব্দটা হয় না, পুনঃপাঠই হবে। এই প্রসঙ্গে আমি 2-3টে কথা একটু বলে নিতে চাই। আমার মনে এই জিনিসগুলো না ওয়ান্স ফর অল ডিসাইড করে ফেলা উচিত আসলে। এই ক্ষেত্রে আর দ্বিধার সুযোগগুলো আর দেয়াই উচিত না, আমি মনে করি ব্যক্তিগতভাবে। আসলে দ্বিধার সুযোগ এখানে কোথাও নেই। এখানে এই নিয়মগুলি না জানলে তো প্রত্যেক দিনই আমরা এই ভুলগুলি করতেই থাকবো। অর্থাৎ নিয়ম আমাকে জানতেই হবে। সুস্নাত আমাকে যতই উৎসাহিত করুক বা সুস্নাত রাগ করুক আমার উপরে, কথা বলছেন, দাঁড়া আমি করে দিচ্ছি। হ্যাঁ, মানে যতই রাগ করুক সুস্নাত আমার উপরে, কিন্তু এই কথাগুলি বলতেই হবে যে নিয়ম যদি আপনি না জানেন বা আমি যদি না জানি, তাহলে ভুল চলতেই থাকে। না, সুস্নাত যেটা বলতে চাইছে যে সাধারণ যারা কথায় বার্তা আর কি, কিন্তু আমরা এই অনুষ্ঠানটা আসলে করতে চাইছি যারা একটু লিখতে চায় ভালো করে, হ্যাঁ, কিছু লেখালেখি জগৎ তাদেরকে তাদেরকে তো শুদ্ধ নিয়মগুলো জানতেই হবে অন্তত, তাই না? সেটাই বলছি। এমনটা মনে করার কোনো কারণ নেই সুস্নাতর আমি নিন্দে করছি, আমি সুস্নাতকে আসলে উস্কাচ্ছি, সে যাতে কিছু বলে না। আমার আর খুব বেশি সময় নেই, আরো কিছু মন্তব্য চলে এসছে লাইভে। আচ্ছা শিলু, আচ্ছা ওগুলা অন্য কারণ। সে জানতে চাইছে বাংলা বানানে মানুষের উদাসীনতার মূল কারণ কি বলে আপনার মনে হয়, সেটা আমরা পরে বলবো। তুমি যে বিষয়টা বলতে চাইছিলে রাজীব, সেটা বলে ফেলো। আর এখানকে আমি বলবো যে পুনর্পাঠ বিষয়টা নিয়ে তুমি আগামী পর্বে আসলে একটু বিশদ আলোচনা করো। আমার মনে হয় এটা একটু সহজ করে দেওয়া যায়, এটা সমাধান করে দেওয়াই উচিত আসলে, ঝুলিয়ে না রেখে আর কি। হ্যাঁ, তো এটা তোমার বাড়ির কাজ রইলো পরবর্তী পর্বের জন্য আর কি। ঠিক আছে, বিষয়ের পরে। হ্যাঁ, আর রাজীব তুমি এখন যে বিষয়টা নিয়ে কথা বলতে চাইছিলে, ভাষা বিষয়, পূর্ব নির্ধারিত বিষয়, সেটা নিয়ে আসলে আমরা কয়েকটা কথাই এই প্রসঙ্গে বলে নিতে চাই। আমি উপস্থাপনাটা বন্ধ করে দিই, স্ক্রিন শেয়ারিংটা বন্ধ করে দিই আপাতত। বেশ, আমরা যেটা বলতে চাইছিলাম, এই এত আলোচনার মাঝখানে বাংলায় ঠিক লেখা ভুল লেখা তার পাশাপাশি কতগুলি প্রসঙ্গ উঠে আসা দরকার বলে আমার মনে হয়। এই আলোচনা আমি চাইছি যে আপনারা সকলে অংশগ্রহণ করুন, আপনাদের মতামত দিন। সেইটি হচ্ছে এই যে বাংলা ভাষার প্রমিতিকরণ বা প্রমিতকরণ। এইখানেও দেখুন এই একই কথা, যে প্রমিতকরণ বলবো না প্রমিতিকরণ বলবো, তারও একটা প্রমিতকরণ বা প্রমিতিকরণের প্রয়োজন আছে। যাই হোক, এই যে স্ট্যান্ডার্ডাইজেশন, ভাষার একটা রূপকে আমাদের বেছে নিতে হয় অনেক সময়, যে সেইটিকেই সকলে ব্যবহার করবেন পোশাকি রূপ হিসেবে। এইটি কতখানি যুক্তিযুক্ত বলে আপনারা মনে করেন বা আমরা মনে করছি এখন, বা এটার প্রয়োজনীয়তাই বা কেন? এই প্রসঙ্গে 2-3টে কথা আমি বলে নিই। সেটি হচ্ছে যে ধরুন আমরা যদি এমন একটা পৃথিবী কল্পনা করি যে পৃথিবীতে সকলের অধিকার সমান, অর্থাৎ সকলে যা ইচ্ছে তাই করতে পারে, সেরকম পৃথিবীকে আমরা আদৌ চাই? আমরা কি চাই যে আজকে আমার কারোর উপরে রাগ হলো, তাকে আমি আমার যা ইচ্ছে সেরকম ভাবে তার সঙ্গে আমি ব্যবহার করলাম, তাকে মেরে ফেলতে ইচ্ছে হলো মেরে ফেললাম, তাকে খারাপ কথা বলতে ইচ্ছে হলো করে ফেললাম? এই অধিকারটা যদি আমাদের সকলের থাকতো, তাহলে সেটি কি আমাদের সমাজের পক্ষে, দেশের পক্ষে খুব কাজের হতো? হয়তো বা হতো না। ভাষার ক্ষেত্রেও ঠিক এই ব্যাপারটাই আমরা বলতে চাই, যে এখন একটা নিয়ম হয়েছে বা প্রবণতা দেখা যায় প্রায়, যে আমার ইচ্ছে
ভাষাটা তো আমারও। আমার যদি ইচ্ছে হয় আমি এটা লিখবো, আমার যদি ইচ্ছে না হয় আমি সেটা লিখবো না। কিন্তু এই যে একে আমি স্বেচ্ছাচারী বলবো, এই স্বেচ্ছাচার কতখানি যুক্তিযুক্ত, কতখানি আমরা মেনে নিতে চাই। তার পেছনে একটাই যুক্তি, সেটা হচ্ছে সমাজে একসঙ্গে থাকতে গেলে, ভাষা তো মূলত একটা যোগাযোগের মাধ্যম, সেখানে একটা ঐক্যমত্যে পৌঁছতে হয়। সকলে একটা নির্দিষ্ট একটা শেয়ার্ড কোড যাকে বলে, প্রথম দিন আমি বলেছিলাম যে আমার বলা শব্দ, আমার বলা বাক্য, আমার বলা এক্সপ্রেশন যাতে আপনি বুঝতে পারেন, সেই জন্য একটা সকলের একটা ঐক্যমত্যে পৌঁছতে হয় যে আমি এটা ব্যবহার করব, এটা করব না। তো সেই জন্য আমাদের মনে হয় ভাষার এই প্রমিতকরণ বা স্ট্যান্ডার্ডাইজেশনের খুব প্রয়োজন আছে। এই প্রয়োজনটা নিয়ে আমি মনে করি যে আপনাদের যে কি কথাবার্তা, আপনাদের যে চিন্তাভাবনা, সেটি আমাদের সঙ্গে একটু শেয়ার করুন। প্রমিতকরণ দরকার, তার কারণ ভাষার একটা থাকি রূপ যাতে সকলের সমানভাবে সুন্দরভাবে ব্যবহার করেন, এটাকে কখনোই ওই কি বলবো, মানে পুলিশি সন্ত্রাস বলে মনে করা উচিত নয়। নিয়ম কানুনের রাজত্ব, তা পৃথিবীতে প্রকৃতিতে সর্বত্রই নিয়মের রাজত্ব আছে, ভাষার ক্ষেত্রে একটা নিয়মের জায়গা থাকা দরকার। এই জন্য স্ট্যান্ডার্ডাইজেশনের দরকার। আমরা এই স্ট্যান্ডার্ডাইজেশনের মধ্যে অনেক সময় একটা রাজনীতি ঢুকে পড়ে যে কোন ভাষাটাকে আমি মান্য বলে মানব, অর্থাৎ যে ভাষাটা রাজনীতির দিক থেকে সামাজিক দিক থেকে ক্ষমতাবানের ভাষা, সেটাকে আমরা প্রমিত ভাষা বা স্ট্যান্ডার্ড গ্রুপ বলে মনে করি অনেকটা। এখানে একটা রাজনীতি আছে, রাজনীতির এর বাইরে আমাদের বেরোনোর সম্ভব নয় সবসময়। জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের রাজনীতির অঙ্গ হতে হয়। কাজেই রাজনীতিকে আমি যদি বলি যে রাজনীতি মানবো না, মানতেই হবে আমাদের। এটা নিয়ে কথা বলে মনে হয় না খুব একটা লাভ আছে। আমরা সর্বক্ষেত্রে রাজনীতি মানতে বাধ্য, ভাষার ক্ষেত্রে কেন নয়। যেহেতু আমরা মানতে বাধ্য, সেহেতু আমরা কি কোন অপশনটাকে নেব সেইটা আমাদের ঠিক করে ফেলা উচিত। আমাদের যেমন বহু আগে ঠিক হয়ে রয়েছে যে কলকাতার যে স্ট্যান্ডার্ড সেটা বাংলার একটা যেমন মান্য রূপ, তেমনি ঢাকার বর্তমানে ঢাকাও সেই জায়গায় একটা নতুন স্ট্যান্ডার্ড তৈরি করেছে। এখন কথা হচ্ছে যে দুটোর মধ্যে তো কোনো আকাশ পাতাল তফাৎ নেই। কিছু কিছু শব্দের ব্যবহারে কিছু, সে তো দূরত্বের কারণে এই পরিবর্তন, এই ব্যবহারে যে পার্থক্য সেটা থাকবেই। এটা কোনো নতুন কথাও নয়, এটা কোনো আকস্মিক বা অনভিপ্রেত ব্যাপারও নয়, এটাই স্বাভাবিক। তো যে কারণে প্রমিতিকরণ, এই যে স্ট্যান্ডার্ডাইজেশন, সেক্ষেত্রে বানানের ক্ষেত্রে বলুন, ব্যবহারের ক্ষেত্রে বলুন, এইটি সব ক্ষেত্রে দরকার বলে আমাদের মনে হয়। আপনারা এটা কি মনে করেন? এইটা আমি চাইছি যে সকলের মতামত চাইছি, এখানে তারা সত্যি কি মনে করেন, তারা ভাষা নিয়ে কি ভাবছেন, সেইটি একটু জানা দরকার। এবং এই প্রসঙ্গে আরেকটা কথা বলা দরকার যে ভাষার যে কথ্যরূপ বনাম লেখ্যরূপের একটা ইয়ে আছে, মানে একটা দ্বন্দ্ব আছে। যে আমরা যখন লিখবো তখন আমরা কি লিখবো, আসলে মুখে যা বলি তাই কি লিখবো, নাকি না লেখার সময় ভাষাগত কোনো অন্য রূপ তার ব্যবহার করব। এখানে একটি কথা বলার দরকার, সেটা হচ্ছে আগে ধরুন আজ থেকে 30-40-50 বছর আগে আমরা সাধু ভাষা এবং চলিত ভাষা নামে দুটি আলাদা রূপের কথা আমরা জানতাম। সাধু ভাষার সঙ্গে চলিত ভাষার পার্থক্য কি? ক্রিয়া রূপের পার্থক্য ছিল, কিছু কিছু সর্বনাম পদের ব্যবহারে পার্থক্য ছিল, আর কিছু কিছু শব্দের ব্যবহার। সাধু ভাষাতে বেশি পরিমাণে সংস্কৃত শব্দ বা সংস্কৃত ভাষা শব্দ ব্যবহার হতো, চলিত ভাষাতে সেই সংস্কৃত বা তৎসম শব্দের ব্যবহার কম ছিল, তার ক্রিয়ারূপগুলি সরলীকৃত। এটা আমরা সবাই জানি, এটা নিয়ে নতুন করে বলার কিছু নেই। কিন্তু বর্তমানে অবস্থাটা কি? বর্তমানে কিন্তু সাধু চলিতের এই দ্বন্দ্বটার খুব আমাদের সামনে নেই। এখন আমরা সাধু ভাষা এখন ব্যবহারই করি না। আগে নিয়মই ছিল লেখার ক্ষেত্রে সাধু ভাষা, কথা বলার ক্ষেত্রে আমরা কথ্য ভাষা বা চলিত ভাষায় কথা বলি। কিন্তু এখন প্রায় পুরোটাই সাধু চলিত ভাষাতে, আমরা চলিত বাংলায় আমরা লেখা এবং কথায় দুটোতেই ব্যবহার করি। কাজেই এই সাধু চলিতের যে দ্বন্দ্ব, সেইটি এখন আর ব্যাকরণগত তার মূল্য আছে বটে, কিন্তু আমাদের ব্যবহারিক জীবনে সেই দ্বন্দ্বের আর কোনো মূল্য আছে বলে আমি মনে করি না। কিন্তু এখন কি আছে, লেখা এবং বলার যে রূপের পার্থক্য,
সেখানে কি আদতেও পার্থক্য থাকা উচিত? দেখুন, এখানে দুটি কথা বলা দরকার। আমরা যখন লিখি, আমরা যখন যাকে চিন্তাশীল গদ্য বলি, অর্থাৎ প্রবন্ধ যখন লিখি, তার এক ধরনের ভাষা বলি, তার উপস্থাপনা এক ধরনের হয়। যখন সৃষ্টিশীল গদ্য লিখি, কবিতা, গল্প, উপন্যাস ইত্যাদি যখন লিখি, তখন তার উপস্থাপনা একরকম। প্রবন্ধে যুক্তির জাল বেশি থাকে, আর সৃষ্টিশীল লেখায় যুক্তির পরেও একটা আবেগের জায়গা থাকে। এখন এই নিয়ে কোনটা কোথায় লেখা উচিত সেইটি তো নির্ভর করে কি বিষয়ে আপনি লিখছেন তার উপরে, এক। আর দ্বিতীয়ত, তথ্য আর লেখার ভাষায় যে পার্থক্যটা, এই পার্থক্যটা হচ্ছে আসলে আমাদের চিন্তার পার্থক্যের সঙ্গে সম্পৃক্ত। আমরা কথা যেভাবে বলি, কথা বলার সময় বহু অবিন্যস্ত ভাবনা চিন্তা আমাদের থাকে, লেখার সময় সেই ভাবনাগুলিকে আমরা বিন্যস্ত করি। এখানে শব্দ ভাষার পার্থক্য যে খুব একটা আছে তা নয়, সে পার্থক্যটা হচ্ছে আমাদের চিন্তার প্রক্রিয়া। কথা বলার সময় আমরা অনেকটাই অবিন্যস্ত থাকি, যেটা লেখার সময় অনেকটা বিন্যস্ত, সময় নিয়ে ভেবে বাক্যের গঠন আমরা নিজেদের মতো করে তৈরি করে। এই প্রসঙ্গে আমার মনে হয় যে লেখার আর কথার ভাষায় যে খুব দূরত্ব আছে তা নয়, দূরত্বটা আসলে আমাদের চিন্তার প্রক্রিয়ার মধ্যে আছে। এই প্রসঙ্গে আপনাদের মতামত আমি শুনতে চাই। আচ্ছা, মনে হয় আমার এটা একটা বড় বিতর্ক। তুমি যা সূত্রপাতগুলি, বড় বিতর্ক নিয়ে আমাদের আরো আলোচনা করতে হবে, আমরা আগামী পর্বেও করব। কিন্তু এখন যদি আমাদের হাতে আরো 10-15 মিনিট সময় আছে, কেউ যদি কিছু বলতে চান বলতে পারেন। আমি শুধু বলে রাখতে চাইছি, এখানে কথ্য লেখ্যর ক্ষেত্রে এটাও কিন্তু প্রমিতকরণেরই আরেকটি রূপ এখানে। কারণ কথ্য ভাষা, তুমি কোন কথ্য ভাষায় লিখবে? লেখায় কত কথ্য ভাষা আছে, তো হাজারো হাজারো কথ্য ভাষা আছে। সবাই কি সবার কথ্য ভাষায় লিখবে নাকি? সেটা তো সম্ভব নয়। হ্যাঁ, এবং সেটা উচিত নয়। সেই জন্যই তো প্রথমে প্রমিতিকরণের কথাটা আসে। বলে ওই যুক্তিতেও কিন্তু আসলে কথ্য আর লেখ্যের মধ্যে একটা তফাৎ করতেই হবে আর কি। তা নাহলে দেখা যাবে যে আরেকটি কথ্য ভাষায় বসেও কিন্তু এখানে তার কর্তৃত্ব খাটাচ্ছে আর কি। তোমাকে কলকাতার পরিবর্তে ঢাকার একটা শহুরে একটা বানানো কথ্য ভাষা তৈরি করে ওটা দিয়ে লেখা আমরা শুরু করবো আর কি। কেন? তখন তো চট্টগ্রাম, নোয়াখালী, সিলেট তারা যদি আপত্তি করে আমাদের ভাষায় আমরা লিখবো আর কি। ফলে এটা একটা নৈরাজ্যের ক্ষেত্র তৈরি হয়। এই ক্ষেত্রে ওই সমতা বিধান প্রমিতিকরণের কারণেই হয়তো বা ঠিক কথ্য মৌখিক ভাষা দিয়ে লিখ্য ভাষা সম্ভব নয়। আচ্ছা, আমি তারপরও অনুরোধ করছি, জুমে যারা আছেন প্লিজ আপনারা যদি এই বিষয়টা নিয়ে কিছু বলতে চান, আমার মনে হয় আমাদের আলোচনাটা আরেকটু সমৃদ্ধ হয়। আমি একটু বলি, আমি যখন লিখি তখন দেখা যায় যে আমি যেভাবে বরিশালের ভাষায় কথা বলি সেগুলো অনেক সময় আমার লেখার মধ্যে চলে আসে। সুতরাং এক্ষেত্রে দেখা যায় যে আমি যদি সেটাই ব্যবহার করতে থাকি তখন কিন্তু আলাদা আবার একটা কথ্য ভাষা হয়ে যায়। এটাই ছিল আমার বলার আর কি, যে এটা আসলে কিভাবে আমি এটা প্রমিতকরণের ক্ষেত্রে কিভাবে এটাকে শুদ্ধ করতে পারি। হ্যাঁ, রাজীব। হ্যাঁ, এই প্রসঙ্গটা দেখুন, মানে প্রমিতিকরণ মানে আপনাকে তো যেটাকে আমরা প্রমিত বা মান্য বা মান বাংলা বলে ঠিক করেছি, এই ঠিকটা তো আমি আপনি করিনি। এটা একটা রাষ্ট্রীয় উদ্যোগ আছে এর পেছনে, ঐতিহাসিক ভাবে ঐতিহাসিক ভূমিকা রয়েছে বলতে পারি, রাষ্ট্রীয় উদ্যোগ রয়েছে, সবই। এখন যেটি প্রমিত ভাষা হিসেবে আমাদের স্বীকৃতি লাভ করেছে, আমরা যাকে মেনে নিতে বাধ্য হয়েছি বলি, আমরা যদি ইচ্ছেও না থাকে তাও আমাদের মেনে নিতে হবে। আমি যদি বাধ্য হয়ে মেনে নিয়ে থাকি তাহলে সেই ভাষাটাকে আমাদের আগে আয়ত্ত করতে হবে। এর কোনো বিকল্প নেই। এখানে শব্দভঙ্গি বলুন, মুখের ভাষা চলে আসে, মানে মুখে যা উচ্চারণ করেন, উচ্চারণ তো আর লেখায় আসে না, আসে কি ওই যে বাক্য গঠনের প্রক্রিয়া, সেইগুলি লেখার ভাষাতে চলে আসে। তো সেইটিকে একজন শিক্ষিত ভাষা কি বলবো সচেতন মানুষ হিসেবে আমাদের উচিত সেই প্রমিত রূপটাকে আমাদের লেখায় সবসময় আনা। এটি না করলে হবে না, এটি করতেই হবে। এটি যদিও অনেক ক্ষেত্রে একটা কি বলবো একটা কড়া নির্দেশ মতো শোনায়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই নির্দেশ আমাদের মানতেই হয়। আমরা তো জীবনের সব ক্ষেত্রে অনেক কিছু মানি আর কি। হ্যাঁ, ট্রাফিক সিগন্যালে তো আমরা চাই না যে প্রত্যেকের মতো যাক। ভাষাও তো সে ধরনের এক ধরনের সিগন্যাল।
শুধু আমাদের খেয়াল রাখতে হবে যেন এটা একটু মসৃণ সহজ, এটা যোগাযোগের যে উদ্দেশ্যটা সেই উদ্দেশ্যটা সাধিত হয় আর কি। অনেকে প্রমিতকরণ করতে গিয়ে হয়তো বা অনাবশ্যক ভাবে আড়ষ্ট কঠিন জটিল করে ফেলে হয়তো বা আর কি, হয়তো তার একটা বিকল্প সহজ শব্দ রয়েছে, সর্বজন বুদ্ধ শব্দ রয়েছে, সেটা ব্যবহার করা যায়, সেই প্রসঙ্গটা তোলা যেতেই পারে। হ্যাঁ, বিশেষত এইখানে আমি বলবো এই যে আমাদের বাংলার পরিভাষার ক্ষেত্রে, পরিভাষা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, যে পরিভাষার ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা যথাসম্ভব সহজবোধ্য রূপটাকে আমরা ব্যবহার করব। হ্যাঁ, কঠিন রূপ তো অনেক করাই যেতে পারে, তাতে করে কোনো কৃতিত্ব নেই। সহজ কথা সহজে বলতে হবে। হ্যাঁ, এইটি হচ্ছে সব থেকে বড় কথা। আমি কাকে দেখতে পাচ্ছি এখানে, আমার মনে হয় হ্যাঁ বলুন। আমি একটু বলতে চাই। হ্যাঁ হ্যাঁ প্লিজ। আচ্ছা, তোমার সাথে আমি এই জিনিসটা নিয়ে সেদিন কথাও বলছিলাম, আজকে রাজীব দাব্বে সবার সাথে কথাটা আমি বলতে চাই। সেটা হলো যে তুমি যেটা আমাকে বলছিলে যে মানে যারা লিখতে চান, যারা লেখালেখি করেন, মূলত প্রোগ্রামটা হচ্ছে বানান বিষয়ক, বানান এবং ব্যাকরণ, বানানের সঙ্গে ব্যাকরণ। হ্যাঁ, কিন্তু আমার কথা হচ্ছে যে মানে লেখা তো মানুষ ভাষা ব্যবহার করে, সেই ভাষাটাকে তো লেখেন, প্রমিত ভাবে লেখা বিষয়টা নিয়ে বিষয় হলো সেইখানে যে আমরা যখন লিখি তখন আমাদের বলার ভাষার সাথে লেখার ভাষার একটা পার্থক্য, আবার কেউ যদি প্রমিত ভাষাই ব্যবহার করে থাকেন তার ক্ষেত্রে বোধহয় খুব বেশি হবে না, কিন্তু অন্যান্য মানুষের ক্ষেত্রে হবে। কিন্তু আমার কথাটা হচ্ছে যে সেটা কি শুধু যারা লেখেন তাদের জন্যই কি শুধু বিষয়টা গুরুত্বপূর্ণ, নাকি আসলে আমরা যে ভাষায় কথা বলি সেই ভাষাটা যদি আমরা মানে সঠিক বা ঠিক ভাষাটা আমরা বলে থাকি তাহলে আমাদের লেখাটাও বোধহয় মানে এমনিতেই ঠিক হয়ে যাবার কথা। যেমন তোমার ইদানিং কালে দেখা যাচ্ছে কতগুলো শব্দ, যেমন আমরা আজকাল বলি সহসা তোমার সাথে আমার দেখা হয়ে যাবে, স্ব ইচ্ছায়, হ্যাঁ মানে স্বেচ্ছায়, সুস্পষ্ট, এগুলো শব্দ আমাদের বাংলা শব্দ ভান্ডারে আছেই, কিন্তু আজকাল এই শব্দগুলো এইভাবে ব্যবহার হচ্ছে যে স্বেচ্ছায় সুস্পষ্ট বললে মনে হয় ব্যবহার করলেন। কিন্তু আমার কথাটা হচ্ছে যে এটা কি শুধু লেখেন তারা তাদের জন্য বিষয়টা প্রযোজ্য এমনকি বিষয়টা না, আমরা যে ভাষায় কথা বলি তার উচ্চারণ, তার শব্দ ব্যবহার, এই সবগুলো জিনিসই তো মানে লেখা এবং বলার এরা তো মানে খুব একটা আরেকটার সাথে ভীষণ ভাবে জড়িত। এবং রাজীবের সাথে উদ্যোগ, তোমার কথাগুলো কেটে যাচ্ছে, শব্দগুলো কেটে যাচ্ছে। ঠিক আছে, তোমার কি মাইক্রোফোন থেকে দূরে আছো তুমি, নাকি কথাগুলো কেটে যাচ্ছে? তোমার কথাবার্তা না একটু একটু ভেঙে ভেঙে যাচ্ছে আর কি, তোমার চেহারাও পুরোপুরি দেখা যাচ্ছে না। যাই হোক, মূল ব্যাপারটা মনে হয় বুঝতে পেরেছি। হ্যাঁ, বুঝতে পারা গেল যে না, এটা তো শুধুমাত্র লিখবেন যারা তাদের জন্য নয়, এটা যারা ভাষাটাকে সুন্দর করে, গ্রহণযোগ্য করে, পরিশীলিত করে ব্যবহার করতে চান তাদের সকলের জন্য এটা নিয়ম। এটা খালি লিখবেন যারা যারা এমনি লিখবেন না অথচ তারা বাচিক শিল্পীও নন, কিন্তু এমনি ভালো করে সুন্দর করে ভাষাটাকে শিখতে চান, বলতে চান, সেটাও তো হতে পারে, তাতে কোনো বাধা তো নেই, কোনো বাধা নেই। যে কেউ যারা শিখতে চান তারা সকলেই আমন্ত্রিত, এখানে কারোরই আমন্ত্রণের জায়গাও তো নেই, আসলে এটি সকলের দায়। আর কেউ কি কিছু বলবেন? না হলে আমি দেখি লাইভেও কিছু মন্তব্য এসছে, কিন্তু আমি ভাবছিলাম রফিকুল মনিম চৌধুরী, তিতাস যদি কিছু বলতে, বা আরো কয়জন দেখতে পাচ্ছি এখানে, আমি মাহফুজা শিলু যদি কিছু বলতে চায়, সে লিখে লিখে কিছু বলছে ওখানে। মাহফুজা শিলু লিখে একটা মন্তব্য করেছে যে বাংলা বানানে মানুষের উদাসীনতার মূল কারণ কি বলে আপনার মনে হয়? ভুল বানানে এবং ভুল ব্যবহারে
মূল অর্থই পাল্টে যায় কথার, যেমন পড়া এবং পড়া, এই ভুল অগ্রহণযোগ্য আর কি। আমার মনে হয় পড়া পড়া নিয়ে বোধহয় আমাদের একটু পরে আলোচনা করা যেতেই পারে আর কি। তো আরো কয়েকজন আছেন এখানে। হ্যাঁ, এইখানে একটা কথা বলেই দিই, পড়া এবং পড়া, মাস্ক পড়ুন, হ্যাঁ, পড় সুন্দর রস্যু দন্ত না, মাস্ক পড়ুন, এই দেখতে দেখতে চোখে আমার পড়া পড়ে যাওয়ার উপায় আর কি। হ্যাঁ, এই পড়া এবং পড়া এই দুটোর মধ্যে পরিষ্কার পার্থক্য আছে। পরিধান করা অর্থাৎ কোনো কিছু পরা, যে জুতো পরা, জামা পরা ইত্যাদি পরা, এগুলি সবই ডয় শূন্য র, এগুলি কোনোটাই ডয় শূন্য র নয়। আর পড়া মানে পাঠ করা এবং গাছ থেকে পড়া, বিছানা থেকে পড়া, এগুলি সব ডয় শূন্য র। এই পার্থক্যটুকু আমাদের একটু মাথায় রাখতে হবে। মানে এটা ভয়ানক, সবাই বই পড়েন আর জামা পড়েন। তবে এটা করতে হ্যাঁ একটা ভালো জিনিস হয়েছে, মাস্ক পরানোর জায়গায় কেউ কেউ মার্কস পড়ুন লিখছে, সেটা হচ্ছে একটা ভালো পরামর্শ আর কি। সবাইকে মার্কস পড়ার কথাও বলা হচ্ছে কোথাও কোথাও আর কি। আচ্ছা, আমরা শেষ করব। আমি দেখি লাইভে দু একটা মন্তব্য এসেছে। মৃণাল পাল উদাহরণ দিয়েছেন শ্রী সুকুমারী ভট্টাচার্য, উনি এভাবেই লিখতেন, শ্রী সুকুমারী একসঙ্গে লিখতেন আর কি। সেটা নিয়ে শ্রী লিখতেন, হ্যাঁ শ্রী লিখতেন, কখনোই শ্রীমতী লিখতেন না, সেটাই শ্রী লিখতেন তিনি আর কি। এটা আমাদের জন্য বেশ একটা বিষয় হলো। তারপর এখানে মোহাম্মদ নাফিসুর রহমান আবারও সে জানতে চাইছে যে তাহলে বাংলা হবে না কেন, বুঝতে পারি নাই, মানে ও দিয়ে বাংলা হবে না কেন, ওই জায়গাটা একটু বলে দাও তো। যে ওর সঙ্গে দিলে হসন্ত দিতে হয় না, ওর সঙ্গে দিলে হসন্ত দিতে হয় বাড়তি, সেটা সহজ করার জন্যই আরেকবার যদি বলে দাও আর কি। হ্যাঁ একদমই তাই, মানে উঙো দিয়ে লিখলে আমরা উচ্চারণটা তো বাংলা করি, তো অনুস্বার দিলেই যখন তার কাজটা চলে যায়, তাহলে উঙো লিখে তার তলে আবার একটা হসন্ত দিয়ে আমি কেন লিখতে যাব, এইটুকুই। আর কোন এখানে আর কোনো কারণ নেই, সরলীকরণ এটা একমাত্র কারণ। চন্দন শফিকুল কবির বলছে যে শ্রীমানের বেলায় ঠিক আছে, শ্রীমান, হ্যাঁ শ্রীমান তো বলি সাধারণত। দেখুন, সাধারণত আমাদের এখানে একটা নিয়ম তৈরি হয়েছে যে যারা একটু বয়স কম তাদেরকে আমরা শ্রীমান শব্দটা ব্যবহার করি। শ্রীমান আসলে শ্রীযুক্ত, যে কেউ শ্রী আছে যার, সেই শ্রীমান। আগেকার দিনে শ্রীমান এটা হসন্ত দিয়ে লেখা হতো, এখন আর সেটা লেখা হয় না, কিন্তু শ্রীমান লেখাই যেতে পারে। আমাদের মনে হয় আস্তে আস্তে একটু রাশ টেনে ধরা উচিত, 2 ঘন্টা পেরিয়ে গেছে। হ্যাঁ, আমার মনে হয় এহসান কিছু বলতে চাই। এহসান, তুমি কি শুধু একটা কথা যোগ করতে চাচ্ছিলাম ওই ও এবং অনুসারের পার্থক্য প্রসঙ্গে। সেটা হলো ওর সঙ্গে অন্য কার চিহ্ন যোগ করা যায়, কার চিহ্ন যোগ করা যায়, আর অনুসারের সঙ্গে যায় না। ফলে আমরা ও লিখলে এটার সঙ্গে যে কার চিহ্ন যোগ করার যে সম্ভাবনা থাকে সেটাকে রহিত করার কাজেও আমরা অনুসার ব্যবহার করতে পারি। ও লেখার পর অনুসার দিতে হয়, এটা আরেকটা কারণ, কারণ এটার সঙ্গে আকার যোগ করা যায়, ইকার যোগ করা যায়, উকার যোগ করা যায়। হ্যাঁ, অনুসার লিখলে এর সঙ্গে কোনো কিছু যোগ করা যায় না, ফলে আর কোনো বিভ্রান্তির সুযোগই থাকে না। সেইটা একটা যুক্তি হতে পারে। মানে আপনি যদি বয়াকার লয়াকার লেখেন, কেউ বাংলা পড়তেও পারে, বাংলাও পড়তে পারে, বাংলাও পড়তে পারে, অকারান্তও পড়তে পারে, যদিও তা পড়ার কথা নয়। বাংলার স্বাভাবিক প্রবণতা হচ্ছে শব্দকে 2টি মাত্রায় ভাগ করে নেওয়া, বাংলা এইভাবেই তারা উচ্চারণ করে, বাংলা আমরা করি না। কিন্তু তাও এই বিভ্রান্তি এড়ানোর জন্য অনুসার দিয়ে লেখাই সব থেকে ভালো। আচ্ছা, আমার মনে হয় আমরা এখানেই শেষ করি। তবে আমাদের যে আলোচনাটা শুরু হয়েছিল প্রমিত, অপ্রমিত এবং কথ্য লেখ্য, এটা নিয়ে মনে হয় আমাদের পরবর্তী পরে আরেকটু কথা বলা দরকার। কারণ বাংলাদেশে এখন বিশেষভাবে এটা একটা সমস্যা হয়ে দেখা দিয়েছে যে একটি মহল ভাবে সেটা বড় শ্রেণী ঘোষিত ভাবেই তারা প্রমিতর বিরোধিতা করতে চাইছে, যে প্রমিত দরকার নেই, প্রমিত একটা নিপীড়ন, এটা চাপিয়ে দেওয়া, এটা স্বভাব বিরোধী ইত্যাদিতে অনেক কথা উঠছে আর কি। এটাকে নিয়ে আরো একটু কথা বলা দরকার আছে। এবং কথ্যর ক্ষেত্রেও, মানে কথ্য তো নানা রকম হতে পারে, এক একটা পরিসরে এক এক ভাবে, বা পরিবারে আমরা একরকম ব্যবহার করবো, আমরা আঞ্চলিক ভাষা এটা একদম মানে স্বতঃস্ফূর্ত ভাবেই আসবে। আবার বন্ধু মহলে, খুব ঘনিষ্ঠ মহলে আমরা একটা অন্যরকম ভাষা ব্যবহার করি, অনানুষ্ঠানিক ভাষা ব্যবহার করি। কিন্তু আনুষ্ঠানিক পরিসরে গিয়ে আমরা কোন ভাষা ব্যবহার করব, কেন ব্যবহার করব, এই বিতর্কগুলো নিয়ে মনে হয় একটু কথা বলা উচিত এবং একটা
সুরাহা করে নেওয়া দরকার, না হলে এই নৈরাজ্য চলতেই থাকবে এবং এটা কোনো ভাষার জন্যই খুব একটা কাজের কথা নয় বলে আমি মনে করি আর কি। তো রাজীব বা এহসান, তোমরা যদি কোনো একটা উপসংহার মন্তব্য দিয়ে আজকের এই পর্বের ইতি টানতে। হ্যাঁ, এখানে এই কথাটা ঠিকই যে ভাষার প্রমিতিকরণ এই নিয়ে মানুষের নানা অবরোধ তৈরি হয়েছে আর কি। অনেকেই তাকে মানতে চান না, তাদের বক্তব্য ভাষা তো আমরা, এটা আমাদের অধিকার, এখানে এত নিয়ম আমি মানবো কেন? হ্যাঁ, ঠিক কথাই তো, অধিকার তো, শিক্ষা শাস্ত্র সবই আমাদের অধিকার আছে, কিন্তু সব জায়গাতেই আমাদের নিয়ম মানতে হয়, আমরা নিয়মের বাইরে বেরোতে পারি না। এইটি এখনকার একটা কি বলবো, এখানে অঘোষিত অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে। নিয়মের রাজত্বে আমাদের বাস করতেই হয়, প্রকৃতিও তো নিয়মের রাজত্বের মধ্যে থাকে। আপনারা যারা নিয়মের রাজত্ব বলে শিবনাথ শাস্ত্রী একটা অসামান্য প্রবন্ধ আছে, ওটা পড়ে দেখবেন যে প্রকৃতিও কখনো নিয়মের বাইরে বেরোয় না, নিয়মে সবাই চলে। ভাষার ক্ষেত্রেই বা সেই নিয়মটা থাকবে না কেন? আর না থাকলে তা যে কি ধরনের নৈরাজ্য তৈরি হয় সেটি আগামী দিন আমরা তার উদাহরণ দিয়ে দেখাবো, কত ধরনের নৈরাজ্য তৈরি হয়। তখন আপনার কথা আমি বুঝবো না, আমার কথা আপনি বুঝবেন না, এই রকম একটা পৃথিবীতে আমরা থাকতে চাই না। আমরা থাকতে চাই এমন পৃথিবীতে যেখানে সহজে আমাদের মধ্যে যোগাযোগ তৈরি হবে, আমরা মনের কথা আরেকজনকে বলবো। আপনি আপনার মনের ভালোবাসা নিবেদন, গতদিন যে ভালোবাসা নিয়ে এত আমরা কথাবার্তা বললাম, 14ই ফেব্রুয়ারি ভালোবাসার দিনে, সেই ভালোবাসাই যদি আপনার ভালোবাসার মানুষটি বুঝতে না পারে, তাহলে সেই ভাষা দিয়ে আপনি কি করিবেন? এইটা তো এই হচ্ছে প্রশ্ন। কাজেই প্রমিতিকরণের আমাদের প্রয়োজন আছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। এইটুকুই আমাদের বক্তব্য এখনকার জন্য। অনেক ধন্যবাদ। আমরা এই পর্বের রীতি টানতে চাইছি। আবারও আমরা ফিরে আসব 14ই মার্চ রবিবার এই সন্ধ্যে 7টায় আমাদের চতুর্থ পর্ব। সেদিন এটারই আমরা আলোচনাটা চালিয়ে যাবো আরো কিছু দূর, এবং ভুল ভ্রান্তির আরো কিছু কিছু উদাহরণ, আরো কিছু কিছু নিয়ম নিয়েও কথা বলবো। আর সবশেষে আপনাদের অংশগ্রহণ, আপনাদের জিজ্ঞাসা কৌতূহলেরও জবাব দেওয়ার চেষ্টা করবো। তবে আমরা এটা আশা করবো যেন আপনাদের অংশগ্রহণের মাত্রাটা আরেকটু বৃদ্ধি পায়, আর একটু বাড়ে আর কি। হ্যাঁ, তো ঠিক আছে, আপনারা ভালো থাকবেন। 14 তারিখ আমরা আবার ফিরে আসছি এই মঞ্চে। এখানে আরেকটা কথা একটু বলে নিতে চাই যে ভাষার ব্যাপারটা হচ্ছে প্রতিদিন ব্যবহার করে, এই যে গান যারা করেন তাদেরকে বলি না যে রেয়াজ করতে হয়, ভাষার ক্ষেত্রে এই রেয়াজটা দরকার। আপনি যত লিখবেন, যত বলবেন, যত ভুলটা নিয়ে আলোচনা করবেন, তত ঠিকের দিকে আমরা আমার মনে হয় আমাদের অনেকে এই পরিশ্রমটা করতে চায় না, অনেকে, এবং এটা এড়ানোর জন্যই নানা রকম অজুহাত হিসেবে মুখের ভাষা, আঞ্চলিক ভাষা, এটা সেটা দাঁড় করায় বলে আমার মনে হয় কখনো কখনো। কিন্তু এই পরিশ্রমের সত্যি কোনো বিকল্প নাই। আমরা যদি সত্যি একটা সুন্দর শক্তিশালী মাধ্যম ভাষায় গড়ে তুলতে চাই, আমাদের ভাষাটা শুধু কথা বলার জন্য না, আমাদের সাহিত্য রচনা, আমাদের অনুবাদ, আমাদের সাহিত্যকে বিশ্বের দরবারে পৌঁছানো আরো অনেক কাজ বাকি রয়ে গেছে। জ্ঞান চর্চা করা কিন্তু আরো দূরের কাজ, তার ভিত্তিটাই যদি আমরা ঠিকঠাক তৈরি না করতে পারি, সেগুলো তো কখনই আমরা আয়ত্ত করতে পারবো না। যাই হোক, আপনার অনেক কথা হলো আজকে। ভালো থাকবেন। দেখা হবে আগামী 14ই মার্চ রবিবার সন্ধ্যে 7টায়। শুভরাত্রি।